আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। উপস্থিত সবাইও চমকে আছে, সবার চেহারাই সেটা বলে দিচ্ছে। রনিক মনে মনে বলল, লিয়ার পেটটা অনেকটা উঁচু, হয়তো অন্তঃসত্ত্বা। আচ্ছা, আয়ান ভাইয়া বিবাহিত হলে আমার সাথে এতদিন প্রেমের নাটক কেন করলো? আমার ইমোশন নিয়ে কেন খেললো? আমি রনককে বিয়ে করতে পারবো না বাবা। আমার স্ত্রী আছে, আর সে আমার হবু সন্তানের মা হতে চলেছে। তোমার যদি রওনাককে বিয়ে করার ইচ্ছা নাই ছিল, তাহলে এত নাটক করার কি প্রয়োজন ছিল? সে যাই হোক, আমি পারবো না বিয়ে করতে, মানে পারবো না। এসব ড্রামা অফ করো, আমাকে আর লিয়াকে ভিতরে যাইতে দাও। লিয়া অনেক টায়ার্ড, এই মুহূর্তে ওর বিশ্রাম প্রয়োজন। এই পরিস্থিতিতে আয়ান শুধু তাদের কথা ভেবে যাচ্ছে, এটা ভেবে সবাই আশ্চর্য হয়ে গেছে। এক মেয়েকে বিয়ের আসরে ছেড়ে দেয়া, তার সাথে প্রায় 5টা মাস প্রেমের নাটক করা, এবং শেষ মুহূর্তে কিনা এসে তাকে ছেড়ে দেওয়া। সেই মেয়েটার মনের অবস্থা কেমন হচ্ছে তার সেটা ভাবছে না। আচ্ছা, রনক তো লিয়ার থেকে দেখতে খারাপ নয়, তাহলে আয়নকে দেখে বোঝা যাচ্ছে না যে সে তার কাজের দ্বারা অনুতপ্ত। রনক ড্রয়িং রুম থেকে দৌড়ে সোজা নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। সবাই রনকের পিছু পিছু গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। রনক নিজের খুব আটকাতে পারছে না, ড্রেসিং টেবিলের সামনে রাখা সব কিছু ফেলে দিল। রনকের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ওয়াশরুম থেকে ফিনাইলের বোতল এনে 8 বোতল ঢক ঢক করে খেয়ে নিল সে। চারপাশ রনকে ঘুরতে লাগলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে পড়েছে। নিজেকে না সামলাতে পেরে সে লুটিয়ে পড়লো ফ্লোরে। অনেকক্ষণ ধরে দরজা খোলাতে না পেরে দরজা ভাঙার প্ল্যান করলো সবাই। দরজা ভেঙে রনককে সবাই ফ্লোরে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। রনকের মা আলিয়া শিকদার নিজের পরিচয় টুকরার এমন অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলল। রনকের বড় ভাই রাফিন একমাত্র বোনের অবস্থা দেখে কি করবে ভেবে পায় না। দ্রুত তাকে কোলে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আয়ান আর লিয়া রাফিনের কোলে রনককে দেখেও চুপচাপ বসেছিল। আয়ানের বাবা মা সবাই রনকের সাথে চলে গেছে। বিয়েতে আসা সবাই নিজেদের মতো কথা বলতে বলতে চলে গেল। একটু আগে কোলাহলে পরিপূর্ণ বাড়িটা কেমন নিস্তব্ধতা ছেয়ে গেছে। পুরো বাড়িতে কেবল আয়ান আর লিয়া। লিয়ার প্রেগনেন্সির 8ম মাস শেষের দিকে এই সময়টায় যেগুলো মেয়ে বেশি চলাচল করতে পারে না। লিয়ার মাথা ঘুরিয়ে ঘাম ঝরে পড়ছে। তাকে দেখে আয়ান বিচলিত হয়ে পড়ল। তুমি গামছা কেন লিয়া? এনিথিং রং? আপনি কোনো কিছু ঠিক করছেন না আয়ান। আপনি সবার জীবন নিয়ে খেলছেন, এতটা প্রতিহিংসা, তাও আবার নিজের আপনজনদের সাথে। একদিন পস্তাবেন, আপনি খুব পস্তাবেন। আমার রনুর যদি কিছু হয়ে যায় আয়ান, আমি ক্ষমা করব না আপনাকে। ও আচ্ছা, নেক্সট। একদম চুপচাপ থাকবা, ভুলে যাবা না আমি আয়ান শিকদার। তুমি আমার হবু সন্তানের মা বলেছে, আমি তোমাকে ক্ষমা করে দেব, এটা ভুলেও ভাববা না। আমার থেকে একটু বেশি বুঝতে যাবা, ওই মুহূর্তে আমি ভুলে যাবো কে তুমি। আয়ানের বিরক্তি মাখা কণ্ঠে বলা এসব কথায় লিয়ার ভয় শুরু হয়। সত্যিই তো, আয়ান যেমন মানুষ, সে যা ইচ্ছা তাই করতে পারে। আমাকে আমার সন্তানের জন্য সুস্থ থাকতে হবে। আল্লাহ, তুমি রৌনককে সুস্থ করে দিও প্লিজ। আর কতদিন দূরে দূরে থাকবে সে? এবার তো তাকে ফিরতে হবে। তার প্রিয়সী যে মৃত্যুর সাথে লড়াই করছে, এবার খায়রা জপে, যা হবে সব সামনাসামনি। হাসপাতালের এখন প্রচুর ভিড়, কারণ পুরো শিকদার বাড়ির লোকজন যে এখানে জমা হয়েছে। শিকদার বাড়ি কলিজার টুকরার যে এই অবস্থা। শিকদার হসপিটালটা শিকদারদেরই তৈরি করা। রনককে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। এখন তার স্টমাক ওয়াশ করা লাগবে। ওটির বাহিরে বসে সবাই দোয়া করছে সুস্থতার। রাফিন একটু বাহিরে বের হয়, কল লাগায় কাউকে। হ্যালো ব্রো, কেমন আছিস? কি হয়েছে রাফিন? তোর আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন? আর ইউ ওকে? ইয়া ব্রো, আই এম ফাইন। তুই কি দেশে আসবি? হোয়াটস দ্য ম্যাটার রাফিন? উইদাউট এনি রিজন তুই আমাকে আসার কথা বলতেছিস? বাসায় সব ঠিক আছে? নাথিং ইজ ফাইন ব্রো। রনো সুইসাইড করার ট্রাই করেছে, আমরা ওরা হসপিটালে নিয়ে আসছি। ওটিতে ওকে নিয়ে যাওয়া হয়েছে। আমি হেল্পলেস ফিল করছি, আমার বোনও খুব কষ্ট পাচ্ছে ব্রো। হোয়াট দ্য হেল ম্যান? তুই আমাকে এখন বলছিস? আমি আসছি, বাকিটা এসে শুনবো কাল সকালের মধ্যে। আমি বাসায় থাকবো। আচ্ছা, বাই ব্রো। কল কেটে সেই লোক দ্রুত টিকিট কেটে নিল। তার বুকের মাঝে শূন্যতা অনুভব করছে।
বাসা থেকে দূরে আসলেও যে বাড়িতে তার প্রাণ ভ্রমণ রেখে এসেছে, সে তো আয়ান বিষয় বিয়ে নিয়ে কোনো কথাই জানে না। আচ্ছা, বাড়িতে গিয়ে যখন শুনবে এসব, তখন তার রিয়েকশন কেমন হবে? নতুন করে কোন ঝড় আসবে এখানে? রনককে বিছানায় দিয়ে দেওয়া হয়েছে, সেন্সলেস হয়ে আছে। স্টমাক ওয়াশ এতটা সোজা নয়। বেডে হাত পা বেঁধে রেখে গলা দিয়ে পেট অব্দি যে মোটা পাইপ দিয়ে ওয়াশ করে, তাতেই অর্ধেক জান বেরিয়ে যায়। এত কষ্ট সহ্য করতে হয় বলার মতো না, তবুও মানুষ কিছু না ভেবেই করে ফেলে। এই জন্যই ভেবে কাজ করতে হয়। একজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ থেকে গল্প শুনলে হয়তো কেউ আর আত্মহত্যার মতো কাজ করতো না। আজ নিজের ভুলের জন্য এত কষ্ট রনককেই সহ্য করতে হচ্ছে। চেহারা মলিন হয়ে আছে রনকের, কি এক অবস্থা! চঞ্চলতায় দুষ্টুমিতে যে মেতে থাকতো, আজ সে শান্ত, প্রচুর শান্ত। রনককে সুস্থ দেখে সবাই বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। রনকের কাছে রাফিন আর রনকের মা আর বড় মা মানে আয়ানের মা থেকে গেল। আয়ান লিয়াকে নিজের রুমে নিয়ে গেল ধরে ধরে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে একা একা ওঠা লিয়ার পক্ষে পসিবল না। লিয়ার কোনো কিচ্ছু ভালো লাগছে না। একবার যদি একটু রনকের খবর পেত তাহলে শান্তি লাগতো। আয়ান হয়তো লিয়ার অস্থিরতা বুঝতে পারছে। এইভাবে বেহুদা টেনশনের ফলে যদি আমার সন্তানের ক্ষতি হয়, আই ওয়াজ অ্যান এসপায়ার ইউলিয়া। এখন গিয়ে সোজা ঘুমাবে তুমি। আমি তোমার দেখাশোনার জন্য মানুষ নিয়ে আসবো। রুম থেকে একদম বের হবে না, আর কারোর সাথে কথা বলার চেষ্টাও করবে না। এটা কেমন কথা আয়ান? আমি এভাবে একা একা কিভাবে থাকবো? আমাকে আপনি আমার মায়ের বাসায় রেখে আসেন প্লিজ। আপনার সাথে থাকলে আমি প্রতিটা সময় ভয়ে থাকি, আর সহ্য হচ্ছে না আমার। কবে আমাকে মুক্তি দিবেন আপনি? যতদিন না অব্দি আমি আমার শুরু করা এই খেলার সমাপ্তি টানছি, ঠিক ততদিন তোমার মুক্তি নাই। শুয়ে পড়ো। আমি খাবার অর্ডার করে দিয়েছি, এরপর খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাবা। লিয়ার কথা বাড়ালো। সে জানে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। আয়ান লিয়াকে রাতের খাবার খাওয়াচ্ছিল। এমন সময় আয়ানের রুমে ওর মা প্রবেশ করে। মিসেস আফিয়া শিকদার রুমে এসে আয়ানকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে থাপ্পড় লাগায়। আয়ান অবাক চোখে তার মায়ের দিকে তাকায়। সে ভাবতে পারছে না তার মা তার গায়ে হাত তুলেছে। মতো সন্তান যে আমি জন্ম দিয়েছি ভাবতে ঘৃণা হচ্ছে আমার। আয়ান, তুই কি কারো ভালো সহ্য করতে পারিস না? কি দোষ ছিল এই মেয়েটার? তোর স্ত্রী ছিল, সে আবার প্রেগনেন্ট। তাহলে কেন তুই এই মেয়েটার সাথে এত নাটক করলে? মিসেস আফিয়া শিকদার কান্নারত কণ্ঠে আয়ানের কাছে জানতে চাইল। মায়ের কান্না দেখলেও আয়ান স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে, তার ভাবার বেগ আগের মতোই। আয়ান চোখ মুখ শক্ত করে তার মাকে বলল, এসব আজাইরা ফাও ফেসাল নিয়ে রুম থেকে বের হও তুমি। আমি চাই না তোমার সাথে খারাপ বিহেভিয়ার করতে। আম্মু, আয়ান, নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি? তুমি বেশি কথা না বলে ঘুমাও লিয়া। আফিয়া শিকদার নিজ সন্তানের কাছে অবদস্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। চোখ দিয়ে পানি পড়ছে তার। কেন যে আয়ান এমন করে তা সে আজও জানে না। প্রায় অনেক হয়েছে জ্ঞান ফিরেছে রনেতে। চুপচাপ শুয়ে মাথার উপর থাকে সাদা রঙের ছাদ দেখছে। রাফিন বোনের পাশে বসে আছে বোনের হাত ধরে। কেন এরকম বড়দের মতো কাজ করবি? একজন মানুষ কি তোর জীবনের থেকে বেশি দামি বলো? আমাদের মায়ের থেকে সে বড় হলো তোর কাছে। তুই জানিস, তুই যখন আম্মুর পেটে ছিলি তখন আম্মু খুব অসুস্থ থাকতো। ডক্টর বলেছিল যে একজনকে বাঁচতে পারবে, তখন আম্মু তোকে বেছে নিয়েছিল। আল্লাহর দয়ায় আম্মু আর তুই দুজনেই সুস্থ হয়েছিস। তখন যে মা নিজের কথা না ভেবে তোর কথা ভেবেছে, তুই তখন এই দুই দিন ছিলি না। আজ এরকম কাজ করবি বাবা মার কথা না ভেবে? রনেক নিজের করা ভুলে লজ্জিত। ভাইয়ের দিকে তাকানোর মতো সাহসই পাচ্ছে না। সে রাগের বসে খুব বড় এক ভুল করে ফেলেছে। আমাকে ক্ষমা করে যে ভাইয়া, আমার রাগে মাথা কাজ করছিল না। আমি কি করতাম তখন? এইভাবে সবার সামনে আমাকে হাসির পাত্রী বানিয়ে কিভাবে অপমান করলো। আমাকে ভালো যদি নাই বাসতো আগে বলে দিত, তা না করে সেই এই কাজ করলো। আর লিয়া কিভাবে এসব করলো ভাইয়া? সে না আমাকে ভালোবাসতো? রনেকের কথায় রাফিনের চোখ ছলছল করে উঠল। তবুও বোনের সামনে নিজেকে শক্ত প্রমাণ করতে অন্যদিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করলো। এসব বাদ দে বোন, কাল সকালে একটা সারপ্রাইজ আছে তোর জন্য। আশা করি তোর পছন্দ হবে। মজা নিচ্ছ আমার সাথে ভাইয়া? আমাকে সারপ্রাইজ? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যেই বাসায় আয়ান আর লিয়া আছে ওই বাসায় আমরা কিভাবে থাকবো?
আমি বাসায় গিয়ে বাবার সাথে কাল কথা বলবো ও বাড়ি থেকে আলাদা হওয়ার। অনেক রাত হয়েছে, ঘুমা। রাফিন কেবিন থেকে বের হয়ে বাড়িতে কল দিল তার বড় আম্মুর কাছে। হ্যালো রাফিন, বল ওখানে সব ঠিক আছে? হ্যাঁ বড় আম্মু, বোনও ঠিক আছে, এখন ঘুমাচ্ছে, তুমি টেনশন নিও না। আর শোনো, কাল সে বাড়িতে ফিরছে, সাথে তো বোনকে নিয়ে আমরা আসছি। আপনাদের ওয়েলকাম জানাতে যেন ত্রুটি না হয় কোনো। সত্যি বলছিস ও আসবে? বাবা তোকে বলছে? এত খুশি আমি কই রাখবো। শিকদার বাড়ির 2 কলেজের টুকরা কাল আসবে, আর তাদের স্বাগত জানাতে ত্রুটি থাকবে, সেটা কিভাবে হয়? চিন্তা করিস না, সব সুন্দরভাবে হয়ে যাবে। ধন্যবাদ বড় আম্মু। সকাল থেকে শুরু হয়েছে হইচই শিকদার বাড়িতে। বাড়ির বড় ছেলে আজ বাড়িতে ফিরবে, এতগুলো বছর পরে আনন্দে আছে তারা সবাই। আর রনকও তো বাড়িতে আসবে সুস্থ হয়ে, ডাবল সেলিব্রেশন আজ। বড় ভাবি, আজ আমি সমুদ্রের পছন্দের সব খাবার রান্না করব। তুমি তো করলে। হ্যাঁ কর, তাহলে ছেলে আমার তোর হাতের খাবার খেতে খুব পছন্দ করে ছোট। আর বইলো না ভাবি, ছেলেটাকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে, আজ তার সার্থক। তবে ছোট, বাড়ির এসব খবর কানে গেলে ওর কি হবে বুঝতে পারছিস? আমরা ওর আমানতে খেয়ানত করতে গিয়েছিলাম, ও যদি জানতে পারে তাহলে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। এভাবে বলো না ভাবি, যাই হোক ওকে এসব জানানো যাবে না, তুমি খেয়াল রাখিও। বাড়ির বাইরে গাড়ি আসার আওয়াজ পেয়ে 2 জালের কথা থেমে যায়। রোদু কিচেন থেকে হাত ধুয়ে বেরিয়ে পড়ে ছেলেকে দেখতে। শামীম শিকদার, পিয়াস শিকদার ও তাদের 2 স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে সমুদ্রের জন্য। সমুদ্র হলো শামীম শিকদার ও আফিয়া শিকদারের বড় ছেলে, আয়ানের বড় ভাই। সমুদ্রের পুরো নাম সাফওয়ান সমুদ্র শিকদার। পিয়াস শিকদার ও আলিয়া শিকদারের বড় ছেলে রাফিন শিকদার ও একমাত্র মেয়ে প্রিয়সী রৌনক শিকদার। বাড়ির সবাই আদর করে রৌনক, রন, রৌনু বলে ডাকে। আয়ান ঘুমিয়েছিল। সবার হইচইয়ের আওয়াজ পেয়ে লিয়া ধীরে ধীরে হেঁটে বেলকনিতে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন বয়স 26-এর যুবককে নামতে দেখে। কালো প্যান্ট ও কালো টি শার্ট পরা, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 6 ফিট, চোখে কালো সানগ্লাস, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়িটা ছেলেটাকে খুব সুন্দর লাগছে। ছেলেটি গাড়ি থেকে নেমেই আগে বাবা মাকে সালাম করে জড়িয়ে ধরত। এতগুলো দিন পরে বড় ছেলেকে পেয়ে তারা বাবা মাও আবেগে আপ্লুত হয়ে পড়েছে। আরে মা, তুমি এভাবে কান্না করছো কেন? দেখো, আমি একদম ঠিক আছি। আমার সাথে কথা বলবি না তুই? মায়ের কথা কি মনে আছে তোর? কি যে বলো আম্মু, মনে কেন থাকবে না বলো? পড়াশোনার জন্যই তো আমি দূরে ছিলাম, এখন আর তোমাদের থেকে দূরে যাব না। আর কেমন আছো তুমি শাশুমা? আলিয়া শিকদারের দিকে তাকে সমুদ্র তাকে প্রশ্ন করলো। সে ছোট্ট থেকে সমুদ্র তাকে শাশুমা বলে ডাকে। আলিয়া শিকদার হেসে ফেললো এমন কথায়। তুই আর পাল্টালি না দুষ্টু ছেলে, সেই আগের মতোই থেকে গেলি। আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো শাশুমা। সব কথা কি এখানে দাঁড়িয়ে শেষ করব? আমাকে বাড়িতে ঢুকতে কি দিবে না? এসে আমরা সবাই তোকে কাছে পেয়ে ভুলেই গেছি, চল চল তাড়াতাড়ি। সবাই সমুদ্রকে নিয়ে বাড়ির ভেতরে গেল। এতক্ষণ এসব কিছু অবাক চোখে দেখছিল লিয়া। উপর থেকে স্পষ্টভাবে সব কথা শোনা যায় না, তাই সে তাদের কথোপকথন শুনতে পায়নি। ছেলের সাথে আয়নের চেহারার অনেক মিল। এসব প্রশ্নের জবাব সে আয়ন থেকেই পাবে। এই জন্য রুমে গিয়ে আয়নকে ডেকে তুলো। আয়ান, আমার খুব ক্ষুধা লাগছে, আর মেডিসিনের সময়ও চলে যাচ্ছে, উঠে। এতদিন আমি হাজার ডেকেও খাবার খাওয়াতে পারিনি তোমাকে, আজ ক্ষুধা লেগে গেল। এত কথা জানি না, ক্ষুধা লাগছে, খাওয়াবেন কিনা বল। দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়ান, নিচ থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছে খাবারে, আমাকে কি ওখানে খেতে নিয়ে যাবেন? লিয়া খুব শান্ত কণ্ঠে আয়নকে কথাটি বলল। আয়ন লিয়ার দিকে এক পলক তাকালো। লিয়ার মন খারাপ। লিয়ার ফেস রিয়াকশন দেখে আর না করতে পারলো না আয়ন। ফ্রেশ হয়ে এসে লিয়াকে নিয়ে নিচে নামলো। সিঁড়ি দিয়ে লিয়াকে ধরে নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে হেঁটে আসছিল আয়ন। তাই আর ডাইনিং টেবিলে বসে সমুদ্রতে সে খেয়াল করেনি। সমুদ্র অবাক হয়ে আয়নকে দেখছে। আয়নকে দেখেই বুঝে গেছে মেয়েটি আয়নের স্ত্রী। এটা ভেবে অবাক হচ্ছে সমুদ্র ছোট ভাই বিয়ে করেছে, তার স্ত্রীও অন্তঃসত্ত্বা। এই খবর সে জানে না। টেবিলের কাছে যাওয়ার পরে আয়ন সমুদ্রকে দেখে চমকে গেল, নিজেকে শান্ত করে নেয়। কি অবস্থা ভাই, কখন আসলা? খবরই পেলাম না আমি। তুইও যে বিয়ে করেছিস, আমি বড় আব্বু হচ্ছি, সেই খবরও তো আমি জানি না।
সে খবর কেউ জানতো না ভাইয়া। লং স্টোরি, পরে সময় করে বলবো। লিয়া, বসো এখানে। লিয়াকে এক চেয়ারে বসিয়ে দিল আয়ান। বাহ ভাই, তুই তো অনেক বদলে গেছিস। সময় সবাইকে বদলে দেয় ভাই। পেয়েছো তুমি? ছোট আম্মু, লিয়ার অনেক ক্ষুধা পেয়েছে তোমাদের রান্নার স্মেলে। মেয়েটাকে আগে খাবার দাও, তোমরা আমাকে পরে দিলেও হবে। সমুদ্রের কথায় মিসেস আলিয়া সিংদের খাবারের প্লেটে খাবার বেড়ে দেয় লিয়ার সামনে। মেয়ের বেস্ট ফ্রেন্ড ছিল লিয়া, সেই হিসেবে কম আদর করতো না মেয়েটাকে। মাঝখানে কোথায় গায়েব হয়ে গিয়েছে কেউ জানতো না। মেয়েটাকে এই পরিস্থিতিতে দেখে খুব মায়া লাগে তার। কেমন আছো তুমি লিয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে নাও, নিজের যত্ন নিও। এই বাড়ির সবাইকে নিজের আপনজন ভাববে। যখন যা প্রয়োজন হবে বাড়ির যে কোনো সদস্যকে বলবে। জি আচ্ছা। তুই দাঁড়িয়ে আসছিস কেন? বস, তুইও নাস্তা কর। না, তোমরা করো, আমি বাইরে করব। লিয়াকে মেডিসিন খাইয়ে দিয়েই আমি বের হব। একদিন বাহিরে নাস্তা না করলে কিছু হবে না। আজ আমি আছি, আমার সাথে করে নে। বাড়ির কেউ বলতেও পারছে না যে আয়ন এই বাসায় থাকে ঠিকই, কিন্তু খাবার এই বাসায় খায় না। নিজের মতো একা একা থাকে, বাড়িতে থেকেও না থাকার মতো। আয়ন তো মনে মনে বেজায় খুশি সমুদ্রে আসে। আয়নের প্ল্যান গুলো যে কাজে লাগছে ভেবেই। তাই সে আর না করলো না, খাবার টেবিলে বসে পড়লো। তখন রাফিন ও রনককে নিয়ে বাড়িতে ঢুকে খাবার টেবিলে নিয়ে সমুদ্রের পাশের চেয়ারে বসিয়ে দিল। রনক অন্যমনস্ক থাকে, খেয়াল করলো না সমুদ্রকে। সমুদ্র তার খেয়াল করে দেখে রনকের হাতে একটা চিমটি কাটা। ব্যথায় চোখ মুচকে পাশে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল রনক। চোখ বড় বড় করলো, তাকিয়ে আছে সে। এভাবে চোখ বড় বড় করে ডাইনি মার্কার লুক কেন দিচ্ছিস প্রিয়সী? কি আর করবে ভাইয়া, ফিনাল খেয়ে সুইসাইড করার চেষ্টা যে করে, এই ডাইনি ছাড়া আর কি হতে পারে? 24 মানুষে ভরে গেছে আমাদের বাড়ি। আয়ান, হচ্ছেটা কি? এটা কোন ধরনের কথা? আয়নের এই খোঁচা দিয়ে বলা কথাটা খুব কষ্ট পেল। আয়নের পাশে রিয়াকে দেখে তার অনেক খারাপ লাগা অনুভব হচ্ছে। রনক ভাবতে পারেনি এইভাবে কথা শোনাবে আয়ান তাকে। এর মধ্যে আবার সমুদ্রকে দেখে রনকের মাথা ঘুরছে। রনকের কোলে মাথা রেখে শুয়ে আছে আয়ান। আয়নকে রনকের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সমুদ্র। রনক আয়নের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সমুদ্র এই দৃশ্য দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। ওই সময় সমুদ্রের খালাতো বোন সুমাইয়া সেখানে উপস্থিত হয়। সেও এইসব দেখে চিৎকার করে ওঠে। রনক, আয়ন ভাইয়া কি হচ্ছে এখানে? সুমাইয়া চিৎকার রুম থেকে বেরিয়ে আসে লিয়া আর বাড়ির সবাই। ও দ্রুত ওখানে এসে পড়ে। প্রথমে সামাইরার চিৎকারে রনক হকচক হয়ে গেলেও পরে তার কোলে আয়ানকে দেখে সেও আশ্চর্য হয়ে যায়। আয়ন ভাইয়া, আপনি এখানে? আয়ানকে অবাক হয়ে প্রশ্ন করে রনক। এসব দেখার পরে বাড়ির সবাই এভাবেই অবাক হয়েছে, আর সাথে রনকের প্রশ্ন শুনে তো আরো। তোমার কোলে আয়ন ভাইয়ের মাথার উপর শুয়ে আছে, আর তুমি তার মাথায় বিলি কেটে দিচ্ছিলে। আমি আর সমুদ্র ভাইয়া নিজের চোখে দেখেছি এইসব। আর এখন তুমি আবার জিজ্ঞেস করো সে এখানে কি করে? এখানে কি কোনো ফিল্মের শুটিং চলছে নাকি রনক? সুমাইয়ার প্রশ্ন অনেক অপমান বোধ করলো রনক। সে বুঝতে পারছে সামাইরা কোন ইঙ্গিতে তাকে এই কথা বলল। লজ্জায় মাথায় নিচু করে ফেলল সে। রনো, তুমি একদম নাচটা ঠিক করো না। আজকের পর যাতে এসব না দেখতে। সমুদ্রের মায়ের কথায় অনেক আকাশ থেকে পড়ল। সবে যে তাকে ভুল বুঝছে, বড় আমার দৃষ্টিতে সে আজ অন্য কিছু দেখতে পাচ্ছে। আমি জানি না, আম্মু বিশ্বাস করো আয়ান ভাইয়া এখানে কি করছে। মিথ্যা কেন বলছিস তুই জানো? আমি রুমে যাচ্ছিলাম, আর তুই আমাকে ডেকে বললি যে তোর কোলে মাথা দিয়ে শুতে তুই আমার চুলে বিলি কেটে দিবি। পরিবারের সব সদস্যদের সামনে এরকম কথা শুনে লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না রনক। চোখ বেয়ে পানি পড়ছে নাকি, ঘৃণা হচ্ছে প্রচন্ড তার আয়ান নামে ব্যক্তির ওপর। তা আয়ান, সে আপনাকে বললো আর আপনিও তাকে না বলতে পারলেন না? সবাই যে যার কাজে যান, সামান্য বিষয়টাকে এত বড় করে দেখার মতো কিছু হয় নাই। ছোট বোন বড় ভাইয়ের চুল বিনি কেটে দিতেই পারে। লিয়ার কথায় সবাই চলে গেল। রনকে ওর মা রনকের রুমে নিয়ে গেল। সেখানে দাঁড়ানো আছে সুমাইয়া, সমুদ্র, আয়ান এবং লিয়া। তোমার হাজবেন্ডের এক মেয়ের সাথে দেখেও তুমি এত স্বাভাবিক ভাবে আছো কিভাবে ভাবি? সব জেনেও দেখে রেখে জামাইকে রনের মতো মেয়ের থেকে। ওয়েট,
এক মিনিট, রনের মতো মেয়ে মানে? তোমার কথার মানে বুঝলাম না। শোনো, সামাইরা যে বাড়িতে দাঁড়িয়ে আছো সেটাও রৌনকের বাড়ি। রৌনককে আমি অনেক আগে থেকে চিনি, সে কেমন? তুমি এতটুকু কথাকে এত বাড়াচ্ছ কেন আজব? নিজের চরকায় তেল দাও, অন্যের ব্যাপারে নাক না গলিয়ে। তুমি আমার বোনের সাথে কিভাবে কথা বলছো লিয়া? সামাইরা যেমন তোর খালাতো বোন, রওনাকও কিন্তু তোর চাচাতো বোন। ভুলে যাস না আয়ান। একজনকে সম্মান দিবি, অন্যজনকে ছোট করবি, এটা তো হয় না। আমি বাড়িতে ছিলাম না, কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, তাই কিছু বলতে পারলাম না। তবে প্রিয়সীকেও আমি ভালোভাবে চিনি। সে তোকে তার কোলে দেখে ততটাই অবাক হয়েছে যতটা আমরা হয়েছি। আজ কিছু বললাম না, এরপর এমন কিছু আমার সামনে হলে ভালো হবে না আয়ান। আর সামাইরা সামান্য বিষয়কে এত বাড়িয়ে মানুষের সামনে উপস্থাপন করেছিস, এর জন্য তোকে কিছু বলবো না। এমন নয়, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। বেড়াতে এসেছি, ভদ্র মানুষ হয়ে থাক। লিয়া, আয়ানকে নিয়ে রুমে যাও তুমি। সমুদ্রের কড়া মানে আয়ান আর সামাইরা মাথা নিচু করে রাগে ফুসতে ফুসতে চলে গেল সেখান থেকে। লিয়া মুচকি হেসে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া সবসময় আমাদের চোখের সামনে যা দেখি তার সত্যি নাও হতে পারে। আমি অবাক হই না একটু, কারণ সব আমি নিজের চোখেই দেখেছি, কিন্তু আমি কাউকে বলিনি। কারণ আপনার আম্মুর ব্যবহারে মানুষ বলে না যা যা সেই বোঝে, এই কথাটির ব্যাখ্যা আমি আজ পেলাম। লিয়াও চলে গেল রুমে। লিয়া এক রহস্যের মধ্যে সমুদ্রকে রেখে গেল। সমুদ্র প্রচুর টায়ার্ড থাকায় নিজের রুমে চলে গেলেও বাড়ির মানুষের ব্যবহার আর কথাবার্তায় তার সন্দেহ হচ্ছে। এখানে এমন কিছু হয়েছে তা সে জানে না। তার প্রেয়সী কেন সুইসাইড করার চেষ্টা করেছিল এই ব্যাপারটাও তাও এখনো জানে না। আম্মু বিশ্বাস করো, আয়ান ভাইয়া ওখানে ওই অবস্থায় কিভাবে ছিল আমি জানি না। রনেকের কান্না করতেও কষ্ট হচ্ছে। মেয়ের অবস্থা থেকে মেয়েকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন আলিয়া শিকদার। আমি জানি তো আমার মেয়ে এরকম না। কি হয়েছে আমি জানতেও চাইবো না মা, কারণ আমি তোকে বিশ্বাস করি। মায়ের কথায় রনেক নিজেকে শান্ত করার চেষ্টা করে। আর কেউ বিশ্বাস করুক বা না করুক, তার মা তো তাকে বিশ্বাস করে। আয়ানকে ওর কাজের শাস্তি আমরা দিব। আমাদের ভুল বুঝিস না। আজ এত বছর পরে সমুদ্র এসেছে, তাই আমরা সিনক্রেট করতে চাই না মা। সে তো কিছু জানে না বাড়ির সম্পর্কে। মা, আমার আর এসব ভালো লাগে না। আমি এখানে থাকবো না আর। তুমি আব্বুকে বলে এই বাড়ি থেকে অন্য কোথাও শিফট হওয়ার চেষ্টা করো প্লিজ। আমি আর তোর বাবাও এটা ভেবেছি। আজ রাতে তোর বড় আব্বুর সাথে আমরা কথা বলবো। তুই বিশ্রাম নে, আমি একটু আসছি। মিসেস আলিয়াও অবাক তার বড় জায়ের কাছে। কি সুন্দর ব্যবহার আজ তার দেখলো। কষ্ট পেয়েছে তার মেয়ে, অথচ এই নিয়ে মিসেস আফিয়ার কোনো মাথা ব্যথাই নেই। সে কি সুন্দর তার ছেলেদের নিয়ে ব্যস্ত। মিসেস আলিয়া চলে যেতে রনেক কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা ভাবতে লাগলো। সে তো রাফিনের চুল পিলি কেটে দিচ্ছিল, সেখানে আয়ান কিভাবে আসলো? কিছুক্ষণ আগে ডাইনিং টেবিলে রনেককে নিয়ে মজা করে মন খারাপ করে বসে আছে সে। শরীর থেকে মনের অসুখ রনেকের। দোতলায় এক সাইডে রাখা আছে অনেক বড় এক দোলনা। দোলনাটা রনেকের জন্য বানানো হয়েছে। দোলনায় বসে আপন মনে ভেবে চলছে তার সাথে হওয়া অন্যায়গুলো, অথচ তার বাড়ির লোক কি সুন্দর স্বাভাবিক আচরণ করছে আয়ান আর লিয়ার সাথে। সে কিছুতে এই বাসায় থাকবে না। তখন রাফিন রনেকের কাছে আসে। বনু, আমার মাথা প্রচুর ব্যথা করছে, তুই একটু আমার চুলগুলো টেনে দে তো। আচ্ছা ভাইয়া, তুমি এখানে শুয়ে থাকো, আমি দিচ্ছি। তোর কি খুব মন খারাপ বনু? মন খারাপ করিস না, ওই আয়ানকে আমি ছাড়বো না। রনেক তো নিজের ভাবনায় হারিয়ে গেছে। তার কানে রাফিনের বলা কথা যাচ্ছে না। সে এতটাই ভাবনায় হারিয়েছিল যে রাফিন উঠে সেখান থেকে চলে গেল, বাড়ির বাহির টের পেল না। আয়ান নিজের রুমে যাচ্ছিল, তখন সমুদ্রকে আসতে দেখে সেও সুযোগ বসে রাফিনের জায়গা নিয়ে নেয়। বর্তমানে কি চান আপনি আমার থেকে? হ্যাঁ, আয়ান কেন এমন করছেন? আমাকে এতটা ছোট করছেন সবার সামনে। আমার কি দোষ আয়ান, আমাকে বলবেন? পারছি না আমি এসব নিতে। রনেক এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মিসেস আলিয়া রান্নাঘরে গেল ফের দুপুরের খাবার আনতে। রান্নাঘরে গিয়ে আফিয়াকে দেখেও না দেখার মতো করে নিজের কাজ করতে লাগলো সে। আফিয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। নিজের বড় বোনের মতো ভাবতো সে আফিয়াকে, আর আজ তার ব্যবহার মানতে কষ্ট হচ্ছে আলিয়ার। আলিয়া, মেয়েকে বোঝাও, তুমি তোমার যা হবার তা হয়ে গেছে। এখন আয়ানের স্ত্রী এখানে আছে, আয়ান থেকে দূরে থাকতে বলো তুমি। সবার পাই না এসব। আমি ওর ইমোশনালটা বুঝি, বাট আয়ান তো বিবাহিত এখন।
মিসেস আফিয়ার কথায় আলিয়া হা করে তাকিয়ে আছে তার দিকে। সে ভাবতেও পারছে না মিসেস আফিয়া ওসব কিভাবে ভাবছে। মুখে আপনি এসব কথা বলছেন ভাবি? আপনাদের মধ্যে মিনিমাম লজ্জা কাজ করছে না? আপনার ছেলে এত বড় অন্যায় আমার মেয়ের সাথে করার পরেও আপনার ছেলের সাপোর্ট আর নোংরা ভাবনার আমার মেয়ের সম্পর্কে ভাবেন? ভাবা ভাবির কি আছে? আজ আমি তুমি সবার চোখের সামনে তো দেখলাম কি ঘটেছে। রওনাকে বয়স কম, আবেগ কাজ করে হয়তো করে ফেলেছে তখন। আলিয়া শিকদার কি আর বলবে এই কথায়? সে আর কথা না বেরিয়ে নিজের মতো রান্না করছে। আফিয়া শিকদারও খাবার বেড়ে নিয়ে যেতে লাগলো সুমাইয়ার জন্য। সুমাইয়ার রুমে গিয়ে খাবার রেখে দিল সে। জানো খালামণি, তোমার ছোট ছেলের বউ আমাকে অনেক অপমান করেছে। আমি যা দেখেছি তাই তো বলেছি, বলো। বাদ দে সামায়া, তোকে যে কাজের জন্য এখানে এনেছি সে কাজটা মন দে। আমি জানি না ওই ক্যারেক্টারলেস মেয়ের মাঝে কেমন দেখলো আঙ্কেল আর সমুদ্র ভাই। রাত ঠিক 10:20 বাজে। শিকদার বাড়ির এক নিয়ম হলো সকালের এবং রাতের খাবার সবাই একসাথেই খাবে, কারণ দুপুরে সবার অফিস থাকে, ছোটদের স্কুল কলেজ। এই নিয়মটা সমুদ্রের দাদার তৈরি করা। নিয়ম অনুযায়ী খাবার টেবিলে সবাই এসে বসেছে। সবার শেষে রনেক সেখানে উপস্থিত হয়। সমুদ্র রনেককে চেয়ার টেনে জায়গা করে দিল বসার জন্য। তা ছোট আম্মু, তুমি এখন কেমন আছো? ভালো আছি বড় আব্বু। শামীম শিকদারের প্রশ্নে মৃদুস্বরে জবাব দিল রনেক। পিয়া শিকদার এবার নরম গলায় বড় ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি একটা কথা জানাতে চাই আপনাদের। কি কথা বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 7 দিনের মধ্যে আমরা ঢাকা শিফট হব। পিয়সীকে ঢাকার কলেজে অ্যাডমিশন নিয়ে দিব। তাই আমি আমার সন্তান ও স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যেতে চাচ্ছি। শামীম শিকদার ভাতের লোকমাটা মুখে দিতে নিয়েছিল। ওই সময় ছোট ভাইয়ের কথা শুনে হাত থেকে প্লেট পড়ে গেল। অবাক চোখে ভাইয়ের দিকে তাকালো সে। সমুদ্র সব থেকে বেশি অবাক হয়েছে এই কথা। ছোট আপু কেন হঠাৎ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল? সমুদ্রের মায়ের কোনো রিয়েকশন নাই। সে স্বাভাবিক ভঙ্গিতে খেতে লাগলো। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি আমি জানতে পারি পিয়াস? আর কিছু জানার বাকি আছে আপনার ভাইয়া? সবকিছুই জানেন আপনি। আপনার ছোট ছেলের জেদ আর আপনার রিকোয়েস্ট রাখতে আপনার সব কথাই বিনা বাক্যে রাজি হয়েছিলাম। তারপরে কি হলো? আমার মেয়ের জীবন নিয়ে টানাটানি ভাইয়া। আজকে সকালে যে বাসায় এসেছে, এরপর ওর ওপর আরো মানসিকভাবে প্রেশার দেওয়া হলো। আমার একমাত্র মেয়ে, আমি চাই না এখানে থেকে ও কষ্ট পাক। কি ব্যাপার পিয়াস, সকালে কি হয়েছিল? সমুদ্রের মা, পিয়াস, আলিয়া, তোমরা আমার রুমে অপেক্ষা করো, যাও। শামীম শিকদারের কথায় সবাই উঠে চলে গেল। বাবা, বাড়িতে কি এমন হয়েছে যে আমি জানি না? এসব কথার মানে আমি বুঝতেছি না। আমাকে ক্লিয়ার করে বলবা? তুমিও তাদের রুমে গিয়ে অপেক্ষা করো। তোমার থেকে আরো কিছু লুকাবো না আমি। ছোট আম্মু, তুমি খাবার শেষ করে গিয়ে ঘুমিয়ে দেবো, কেমন? আচ্ছা বড় আব্বু। রনেকের মনে কু ডাকতে লাগলো। সবই এসবের পরিণতি। হাত ধুয়ে এসে সে অতীত নিয়ে ভাবতে লাগলো। আজ থেকে 2 বছর আগে যখন সে ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে কলেজে প্রথম দিন গেল, সেদিন তার পরিচয় হয় এই লিয়ার সাথে। প্রথম দেখায় লিয়া আর রনেকের খুব ভাব হয়। এরপর দুজন একসাথেই থাকতো। রনেককে দিয়ে তার নিয়ে আসার দায়িত্ব ছিল রাফিন। লিয়া আর রাফিনের প্রেমের সূচনা হয় কলেজ থেকে। কাল আমার জন্মদিন লিয়া, তুই কিন্তু কাল সকালেই আমাদের বাসায় যাবি, ঠিক আছে? তোর জন্মদিন আর আমি যাব না তোর সাথে? এটা কখনো হয় রুনু? ভাইয়া গিয়ে নিয়ে আসবে তোকে, তুই রেডি থাকবি। আমি নিজেই চলে আসবো, আমাকে কারো নিয়ে আসা লাগবে না। বলু, তুই তোর ফ্রেন্ডকে জিজ্ঞেস করতো, আমি নিয়ে আসতে গেলে কি তোর ফ্রেন্ডের পায়ে ফোস্কা পড়বে? রৌনু, তোর ভাইকে বল আমার গায়ে ফোস্কা না পড়লেও তোর ভাইয়ের গায়ে ঠিকই পড়বে, কারণ আমাদের মতো গরিবদের বাড়ি গিয়ে বসার জায়গাও পাবে না। শুরু করলাম আমরা, ভাইয়া থামো প্লিজ। আর গরিব বড়লোক কোনো কথা না লিয়া, আজকের পরে যেন এসব আমি তোর মুখে না শুনি। আরে বাবা, রাগ করিস কেন? যা সত্যি তাই তো বলি, না কি? এই মেয়ে, এই এত বড় সত্যি তোকে কেউ বলতে বলছে? শিকদার বাড়ির সকাল সকাল হাজির হয় লিয়া। লিয়া দেখতে খুব সুন্দরী। গায়ের রং উজ্জ্বল ফর্সা, লাল রঙের 3 পিসটাতে খুব সুন্দর লাগছে লিয়াকে। দোতলায় দাঁড়িয়ে থাকা আয়ান প্রথম দেখায় লিয়ার থেকে চোখ ফেরাতে পারছিল না।
লিয়ার কথা বলা, লিয়ার হাসি সবকিছুই আয়ানের নজর কেড়েছিল। সকালবেলায় মায়ের ডাকে ঘুম ভাঙে রনেকের। অতীতের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি সে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে গেল সে। সবার মুখের অবস্থা খুব গম্ভীর, কেউ কারোর সাথে কথা বলছে না, নিজেদের মতো খাবার খেয়ে যাচ্ছে। আমার একটা কথা বলার ছিল বড় আব্বু। হ্যাঁ ছোট আম্মু, বলো, তোমার কথা আছে? আব্বু, লিয়া আর আয়ানের বিয়ের কথা তো কেউ জানে না, আর যেহেতু শিকদার বাড়িতে নতুন অতিথির আগমন হচ্ছে, তাদের ওয়েলকাম তো করতেই হয়, তাই না? আমি চাচ্ছিলাম কি আমরা বাসায় সবাই মিলে ছোটখাটো একটা অনুষ্ঠান করি। তোমার মাথা ঠিক আছে ছোট আম্মু? এত কিছুর পরেও তুমি ওদের জন্য ভাবছো, যারা তোমাকে ঠকানোর আগে দুইবার ভাবে নাই। আমি আয়ান আর লিয়াকে বাড়ি থেকে বের করি নাই, কারণ লিয়ার অবস্থার কথা ভেবে। যেহেতু তোমরা তাকে কিছুই বলো নাই, তাই এখন আর আমার জন্য তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা করার প্রয়োজন নেই বড় আব্বু। আমার কপালে যা ছিল তাই হয়েছে। সমুদ্র এতক্ষণ নিচের দিকে তাকিয়ে শুধু নিজের মতো করে খেয়ে গেছে। খাওয়া শেষ করে সে বলে, তোকে এত না ভাবলেও চলবে, অন্যের কথা নিজের কথা ভাব আগে। শোন, একটু পরে রেডি হয়ে থাকিস, আমি, তুই আর রাফিন বের হব। কোথায় যাব আমরা? আমি যা বলেছি তা করবি তুই। এত প্রশ্ন তুই আমাকে কবে থেকে করিস? সাহস তো তোর ভালোই হয়েছে ফিনাইল খেয়ে। সমুদ্রের এই কাট কাট জবাব রনেক হজম করতে পারল না। আসার পরে তো ভালোভাবেই কথা বলেছে সমুদ্র তার সাথে। রনেক ভেবেছিল সমুদ্র চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে সমুদ্র আগের মতোই শয়তান মার্কায় খাটাস আছে। আচ্ছা ভাইয়া। সমুদ্র উঠে যাচ্ছিল, তখন তার বাবার কথাই থেমে গেল। তুমি অফিস কবে থেকে জয়েন করবে সমুদ্র? আপনাদের অফিসের কাজ আপনি আয়ানকে বুঝিয়ে দিন। আমার অফিসে জয়েন করার বিন্দুমাত্র ইচ্ছা নাই। তাহলে তুমি কি করবে নিজেদের অফিসে জয়েন না করে? এত পড়াশোনা করে তুমি কি মানুষের আন্ডারে কাজ করবে? কোনো কাজ ছোট নয়, এটা মনে রাখবেন। আর আমি কি করব তা আমার ভাবাই আছে। আমাকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। রাগের সাথে কথাগুলো বলে সমুদ্রের ড্রয়িং রুম ত্যাগ। সবাই হতভম্ব হয়ে আছে সমুদ্রের আগে সেই রাগ দেখে। আয়ান আর আফিয়া শিখদের শয়তানি হাসি দিল। শামীম শিখদের অসহায় ভাবে সমুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছেলে কাল রাতে সব জানার পর থেকে এমন বিহেভ করছে, সে ভাবেই বুঝতে পেরেছে। অপরদিকে ওপর থেকে লামিয়া ভালোভাবেই বুঝতে পারছে মা ছেলের মাথায় আবার কি ঘুরপাক খাচ্ছে। এদের প্রতি লিয়ার প্রচন্ড ঘৃণা কাজ করে। ওই দিনটাকে লিয়া অভিশাপ দেয়, যেদিন লিয়া এই বাড়িতে পা রাখে আর আয়নের চোখ ওর দিকে যায়। রনেক রুমে যাওয়ার সময় লিয়ার সামনে পড়ে যায়। লিয়া অসহায় চোখে তাকিয়ে থাকে রনেকের দিকে। রনেক লিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যার মধ্যে আছে এক রাশ অসহায়তা আর অপরাধ বোধ। লিয়া কিছু বলতে গিয়েও বলতে পারলো না রনেককে। এখন যে লিয়া কিচ্ছু বলতে পারবে না, তার যে হাত পা বাঁধা। রনেক লিয়াকে পাশ কাটিয়ে চলে গেল। ওখানে দাঁড়িয়ে থাকলো, হয়তো রনেকের রাগ আরো বেড়ে যাবে। সমুদ্রের কথা মতো রনেক রেডি হয়ে গাড়িতে বসে আছে। কোথায় যে বা কেনই বা যাবে তা সে জানে না। সমুদ্রকে প্রশ্ন করার মতো সাহসও তার হচ্ছে না। সমুদ্র এসে গাড়ি স্টার্ট দিল। তা পড়াশোনা করার কি ইচ্ছে আছে, নাকি নিজেকে ঘরবন্দি করে সারা জীবন রাখবি? আপনি আবারও সেই আগের মতো আমার সাথে কথা বলছেন? এই কদিন তো সেই কি সুন্দরভাবে কথা বলতে। এত কিছু করার পরেও তুই আমার কাছে আশা করিস আমি তোর বা তোদের সাথে ভালোভাবে কথা বলবো? রনেক কি উত্তর দিবে খুঁজে পেলেন। সত্যি তো, সেই মানুষকে আগে কিছু জানানো হয়নি। যাই হোক প্রিয়, তুই কিন্তু ফিনাইল খেয়ে সুইসাইড করার ড্রামাটা খুব সুন্দরভাবে করেছিস। নাটকে জয়েন করতে পারিস তো তুই? সমুদ্রের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রনেক। রনেক এইভাবে তাকাতে দেখে মুচকি হাসি দিল সমুদ্র। কি সব ব্যবহার বলতেছেন আপনারা? তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তোমার করা প্রতিটা কাজ আমার দৃষ্টির বাহিরে নয়, এটা কিভাবে ভুলে যাও তুমি? রনেক ভেবেছিল তাকে নিয়ে হয়তো কোনো 5 তারকার রেস্টুরেন্ট যাওয়া হচ্ছে। রনেকের সব চিন্তা ভাবনা ভুল করে দিয়ে সমুদ্র তাকে নিয়ে গেল এক লোকাল চায়ের দোকানে। শহর থেকে দূরে অনেকটাই, গ্রামের দিকে হয় ভিড় খুব কম। ইতিমধ্যেই রাফিনও সেখানে বাইক নিয়ে উপস্থিত হয়। চায়ের দোকানের সামনে থাকা বেঞ্চিতে বসলো তারা। মামা, দুধ ছাড়া চিনি কম দিয়ে একটা লাল চা দিবেন, আর দুধ চা বেশি লিকারের 2টা। ঠিক আছে মামা, আর কিছু লাগবে? একটা ড্রিঙ্কও দিয়ে যান মামা,
রাফিন তুই কিছু নিবি? না ব্রো, আর কিছু না। রনেক তাকিয়ে আছে তাদের দিকে। তাকে তো কিছু নিতে সাধ হলো না। নিজের জন্য ড্রিঙ্কও আর রাফিনকেও জিজ্ঞেস করলো। একা তাকে বাদে ব্যাপারটা খুব গায়ে লাগলো তার। রাগে মুখ ফুলিয়ে বসে থাকলো। ড্রিঙ্কটা নিয়ে সমুদ্র রনকের দিক দিয়ে বলল, এই নে প্রিয়সী, এটা হাতে রাখ, তোর কাজে দিবে। আর রাফিন, ওরে রওনাক বইলা ডাক দিস কেন ভাই? ওর নাম রাখলাম প্রিয়সী, সব কাগজপত্র তেও তাই। আজকে ব্রো রওনাক না তো আয়ান দিয়েছিল, আর আয়ানের জিদের কাছে হার মেনে বাড়িতে সবাই প্রিয়কে রওনা ডাকে, তবে আব্বু আমি বাদে। আয়ান আয়ান আর আয়ান, তাই না? ওর সব কথা কেন শোনা লাগবে? কেউই কোনো আওয়াজ করছে না। সমুদ্র রেগে গেছে। প্রিয়সী এখন নিজের মতো ড্রিঙ্কও খাচ্ছিল। সমুদ্র এবার প্রিয়সীর দিকে তাকিয়ে বলল, তুই আমাকে বল যে তুই সুইসাইড করার চেষ্টা নাটক কেন করলি? ইভেন রাফিন, তুই কেন সাপোর্ট দিলি? আসলে আমি আসলে আমি আমি এসব তোতলানো আর আমি বাদ দিয়ে আসল কথায় আসো জলদি। সমুদ্রের কথায় প্রিয়সী আর রাফিন দুজনে একে অপরের চেহারা দেখতে লাগলো। কি উত্তর দিবে সে সবাইকে? আসলে ভাইয়া হয়েছে কি, আমি তোমাকে বলি, গত বছর আমার জন্মদিনে লিয়া আমাদের বাসায় প্রথম আসে। লিয়া আর রাফিন ভাইয়ার রিলেশন ছিল, তারা একে অপরকে খুব ভালোবাসত। হোয়াট? লিয়া রাফিনকে ভালোবাসলে আয়ানকে কেন বিয়ে করলো? আমার কথার মধ্যে বাম হাত কেন দাও? সব কথা তো শুনবে না, ক্লিয়ার করে আছো। প্রিয়সীর রাগে কণ্ঠে দমে গেল সমুদ্র। তবুও নিজের ইমেজ ঠিক করে বলল, এরপর বলতে থাক। জন্মদিন থেকে আয়ান লিয়ার পিছে হাত ধুয়ে লেগে যায়। লিয়ার প্রতি আয়ানের এক প্রকার ভালো লাগা কাজ করে। যখন সে জানতে পারে লিয়া রাফিন ভাইয়াকে ভালোবাসে, তখন সে ক্ষিপ্ত হয়ে যায়। আমি জানি না কেন আয়ান ভাইয়া তোমাকে আর রাফিন ভাইয়াকে একদম সহ্য করতে পারে না। তখনও আমি এসব জানতাম না। 10 মাস আগে একদিন হঠাৎ লিয়া গায়েব হয়ে যায়। কেন হয়ে যায় আমরা জানি না। শুধু লিয়া না, ওর পুরো পরিবার। ওর পরিবার বলতে ওর ভাই, ছোট আর ওর মা। আমি রাফিন ভাইয়া অনেক খোঁজ খবর নেই, তবুও পাই না। এরপর আয়ান ভাইয়াও চেঞ্জ হতে শুরু করে। আমার পিছে ঘুরতে থাকতো, আমাকে ফলো করা, বিরক্ত করা তার প্রধান কাজ হয়ে গেল। একসময় সে আমাকে তার মনের কথা জানায়, আর আমার তার প্রতি একটু সফট কর্নার কাজ করছিল। একদিন আমি লিয়ার ভাই লাবিব আর আয়ানের এক পিকচার পাই, ডায়াল প্যাড। ফোনে ডায়াল প্যাড খুঁজে লিয়ার মায়ের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করি। ওনার সাথে দেখা করার পর যা জানলাম তা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। লিয়ার মা বলেছিল লিয়ার সাথে আয়ানের বিয়ে হয়ে গিয়েছে। লিয়া 7 মাসের অন্তঃসত্ত্বা। কিভাবে কি হয়েছে তখন জানলাম। আয়ান লিয়ার মা আর ভাইকে কিডন্যাপ করে বাধ্য করে বিয়ে করে। এরপর ওদের অন্য জায়গায় শিফট করে সবার সাথে যোগাযোগ বন্ধ করে। আমি আন্টিকে দিয়ে প্রমিস করাই যে এই কথা যেন সে লিয়া আয়ানকে কাউকে না জানায়। এত কিছু হয়ে গেল, লিয়া কেন তোকে বা রাফিনকে জানাই নাই? এটা আমিও জানি না ব্রো, সে কেন আমাকে বা বোনকে এসব জানেনি। তাহলে আয়ান তোকে কেন বিয়ের আসরে নিয়ে গেল আর এত নাটক করলো? সে কথা আমিও জানি না, এটার জানার চেষ্টা করেছি আমি। ওই দিন আমি এইসব কথা রাফিন ভাইয়া ছাড়া কাউকে জানাই নাই। এইদিকে আয়ান ভাইয়া আমাকে প্রপোজ করে। আমি উত্তর না দেয় সে বাসায় জানাই আমাকে বিয়ে করবে। প্রথমে বড় আপু আর বড় আম্মু রাজি হয় নাই। আয়ান কিন্তু আপনি দেশ ছেড়ে যাওয়ার পর থেকে বাড়িতে খাবার খায় না, এমনকি আঙ্কেলের টাকায়ও চলে না। আজও কেউ এই খবর জানে না যে সে কি কাজ করে, এত টাকা কোথায় পায়, কেউ জিজ্ঞেস করলেও বলে না। বড় আম্মুকে দিয়ে বড় আপুকে এই কথায় রাজি করায়, না হয় আয়ান ভাই মরে যাবে এই কথা বলে। একে তো আপনি বড় আপুর সাথে যোগাযোগ রাখতেন না, তার উপর আয়ানকে যা একটু দেখতো, যদি ছেলেকে হারিয়ে ফেলতে হয় এই ভয়ে বড় আপুও রাজি হয়। আমার বাবা মাকে বড় আম্মু অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করেন। যখন আমি জানালাম এই বিয়ে আমি করবো না, তখন বড় আপু আমাকে তার মাথা ছুঁয়ে কথা আদায় করে। বাধ্য হয়ে আমি রাজি হই। আয়ান ভাই আমাকে কোন উদ্দেশ্যে বিয়ে করতে চাইছে আমি জানি না ভাইয়া, তবে শিওর ছিলাম বিয়েটা হবে না, আর তাই হলো। বিয়ের দিন আয়ান ভাই লিয়াকে নিয়ে হাজির। সব ঠিক হলে তুই কেন সুইসাইডের নাটকটা করলি? আমি বলছি ব্রো, তুমি তো এমনি এমনি আসবে না, তাই আমি বনুকে এই আইডিয়া দেই যে এটা কর, তাহলে ভাইয়া চলে আসবে।
আমাকে দিয়ে তোরা কি করবি? হ্যাঁ, সমুদ্র এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে প্রিয়সীর উত্তরের জন্য। তার মনের মধ্যে কি চলছে তা প্রকাশ করার বাহিরে। আমি তোকে আসতে বলেছি, তারও কারণ আছে। আমাদের আয়ান ভাই সম্পর্কে জানতে হবে। ওনার মূল উদ্দেশ্য আমাদের খুঁজে বের করতে হবে। এই কাজ আমি বা রাফিন ভাই একা পারবো না, তাই তোমাকে আনা। কথা শেষ করে প্রিয়সী সমুদ্রের দিকে মুচকি হেসে তাকালো। সমুদ্রে হতাশ দৃষ্টিতে তার প্রিয়সীর দিকে তাকালো। রাফিন শব্দ করে হেসে দিল। তোর এত হাসি কেন পাচ্ছে রে রাফিন? ভাই, চা খাবা না? চা তো পানি হয়ে গেছে। তুই যে একা একা চা খেলি, আমাদের মনে করিয়ে দিবি না যে আমাদের চা ঠান্ডা হয়ে যাচ্ছে? কিছু করার ছিল না ব্রো, তুমি কথা শুনছিলে না তাই। আর বনু তো এই চা কম শরবত খাবে, ওর অভ্যাস। চাকে ঠান্ডা করে শরবত বানিয়ে খায়। বন্দর কে জানে আদকার কা স্বাদ। এইভাবে খেতে দারুণ লাগে, তোমরা বুঝবা না, বুঝলা? প্রিয়সী সেই ঠান্ডা চাটাই খেয়ে নিল। সমুদ্রের তা খাওয়া হলো না। সে উঠে বিল পে করে দিল, সাথে 2টা চিপস নিয়ে নিল। তা যাওয়া যাক এখন, এই জন্য তোদের এখানে আনা। তা ভাইয়া, এরপর কি করব ঠিক করবা না? তোর আর কিছু করা লাগবে না, তুই পড়াশোনায় মন দে। যা করার আমি করবো, যা গাড়িতে উঠে বস। প্রিয়সীর মুখ গোমরা করে গাড়িতে উঠে বসে পড়লো চুপচাপ। এই লোক তাকে সব সময় ধমকাবে, একটুও ভালো না। সমুদ্র হালকা হেসে রাফিনকে নেক্সট অ্যাড্রেস দিলে জানায় রাফিনের কাজ আছে, সে আসতে পারবে না। সমুদ্র প্রিয়কে নিয়ে যেন একাই লাঞ্চ করে নেয়। রাফিনকে বিদায় দিয়ে সমুদ্র গাড়িতে উঠে বসে। প্রিয়র দিকে চিপসের প্যাকেট 2টো দিয়ে বলে, এভাবে মুখ ফুলিয়ে না রেখে চিপস খা। একদম এই ফুলানো প্যাকেটের মতো লাগছে তোকে। আমি জানি তো, আমি একটু গুলুমুলু দেখি, তোমাদের সবার হিংসা হয়, বুঝলা? করতে থাকো হিংসা, আমি আর ডায়েট করবো না। সমুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয়সীর দিকে। এই মাইয়া ডায়েট করছে, এটাও শোনা লাগলো। প্রিয়সী রাগে চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। না পেরে সে সমুদ্রকে তার রাগের আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। সমুদ্র তো মিটি মিটি হেসেই যাচ্ছে। কি বলে আমি ডায়েট করি? এটা শোনা লাগলো মানে? আমি যে ডায়েট করি তা অবিশ্বাস করছেন? ইস না, কে বললো আমি অবিশ্বাস করছি? আমি তো তোকে বিশ্বাস করলাম যে তুই ডায়েট করস। তার কত কেজি ওজন কমিয়েছিস? 1 মাসে আমি 1 কেজি ওজন কমিয়েছি, জানেন? প্রিয়সী অনেক ভাবনি কথাটি বলল। প্রিয়সীর কথা শুনে হো হো করে হেসে ফেললো সমুদ্র। প্রিয়সী অবাক হয়ে সমুদ্রের হাসি দেখে যাচ্ছে। লোকটার হাসি এত সুন্দর কেন? ইস, আমি এভাবে তাকালাম, কি ভাববে? আপনি হাসছেন কেন এভাবে? হাসবো না তো কি করবো আমি? লাস্টে শোনা লাগলো প্রিয়সী শিকদার 1 কেজি ওজন কমিয়ে এত ভাব নিচ্ছে। আমি জানি আপনার জলে আমি গুলুমুলু দেখে আপনার হয়তো জেলাস ফিল হয়, আমি বুঝি। সমুদ্র হেসে গাড়ি ড্রাইভ করা শুরু করে দিল। প্রিয়সী নিজের মতো চিপস খাচ্ছে আর ফোন বের করে স্ক্রল করা শুরু করে দিল। দুইজনের মধ্যে আর কোনো কথা হচ্ছে না। প্রিয়সী খুব মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। প্রিয়, লাঞ্চে কোথায় যাবি? আপনার যেই জায়গা ভালো লাগে সেখানে চলুন। মোবাইলে এত মনোযোগ দিয়ে কি করছিস? ভার্সিটি থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, তা আমার ফ্রেন্ড ইনবক্সে শেয়ার করলো আমার সাথে। পড়াশোনা তো ছেড়েই দিয়েছিস, ভাবছি এবার তোকে বিয়ে দেওয়া যায়। আমি বিয়ে করছি না, এখন তুমি করো। সময় হলেই দেখা যাবে। রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামিয়ে প্রিয়সীকে বলল ভেতরে যেতে। সমুদ্র গাড়ি পার্ক করে আসবে। সমুদ্রের কথা মতো প্রিয়সী রেস্টুরেন্টের মধ্যে ঢুকে সমুদ্রের জন্য অপেক্ষা করতে লাগলো। প্রিয়সী বসে বসে মেনু কার্ড দেখছিল। তখনই ওয়েটার এসে জানতে চাইছিল প্রিয়সী কি নেবে। ম্যাম, কি কি অর্ডার করবেন? একটা চিজ পাস্তা, মাশরুম স্যুপ, পিৎজা, বার্গার, চকলেট শেক, আইসক্রিম, বোরহানি, ও হ্যাঁ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিফ, আর লাস্টে কোকা কোলা। আর কিছু ম্যাম? দাঁড়ান, আমার সাথে যে আছে উনিও তো অর্ডার দিবেন, আমি তো শুধু আমার অর্ডার দিলাম আপনাকে। ওয়েটার আর সমুদ্র হা করে তাকিয়ে আছে প্রিয়সীতে। সমুদ্র বসতে বসতে বলল, মাত্র এই কয়টা খাবার কি অর্ডার দিলি তুই প্রিয়? আরো কিছু নিবি না? দেখছেন, আমিও ভাবছি কম হয়ে গেছে, কিন্তু কি করব বলুন, আমি তো বেশি খাবার খেতে পারবো না, ডায়েট করছি তো। তাই থাক, 1 ঘন্টা পরে আমাকে পানিপুরি আর ফুচকা খাওয়াতে নিয়ে যাবেন। প্রিয়সীর কথায় ওয়েটারের কাশি শুরু হয়ে গেল আর সমুদ্র অবিশ্বাস্য চোখে তাকে দেখিয়ে যাচ্ছে। মাথায় হাত দিয়ে বসে আছে সমুদ্র। স্যার, আপনি কিছু অর্ডার করবেন?
হ্যাঁ, আমার জন্য কফি আর একটা চিকেন স্যুপ দিয়েন। ওয়েটার চলে যাওয়ার পর সমুদ্র প্রেয়সীকে বলে, প্রিয়, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার আবার কি হবে ভাইয়া? জানেন আমার ক্ষুধা কম লাগছে। যদি বেশি ক্ষুধা লাগতো না তাহলে আমি কতগুলো খাবার যে অর্ডার দিতাম আজ। এত এত খাবার অর্ডার দেওয়ার পরেও বলছিস তোর কম ক্ষুধা লাগছে? এর থেকেও আরো বেশি খাইতে পারিস। এত খাবার কোথায় যায় প্রিয়? এই, আপনি আমার খাবারের দিকে একদম নজর দিবেন না ভাইয়া। আশ্চর্য, খাবার আবার কোথায় যাবে? আমার পেটুতে যায়। তুই কোন ডায়েট চার্ট ফলো করিস আমাকেও দিস। বাসায় আমার রুমের দেয়ালে টানানো আছে, বাসায় গিয়ে দেখে নিন। চুপচাপ থাকেন। খাবার দিতে এত লেট করছে কেন? সমুদ্র মনে মনে ভাবছে, এই কোন খাদুকের পাল্লায় পড়েছি। আল্লাহ রে, এই মেয়ে এত খাওয়ার পরেও নাকি ক্ষুধা বেশি লাগে না, আমাকে 2 দিনে ফকির বানাবে। ওয়েটার খাবার দিয়ে খাওয়ার পর এক এক করে সব খাবার খেয়ে যাচ্ছে প্রিয়। সবগুলো আইটেম থেকে একটু একটু করে খাচ্ছে। সমুদ্র কফি খাওয়া শেষ করে 10 মিনিটের মাথায় তার চিকেন স্যুপ দিয়ে গেল। সমুদ্র নিজের খাবার দেখে প্রিয়র খাবার দেখে যাচ্ছে। কিভাবে খাচ্ছে প্রিয় দেখে মনে হচ্ছে কত কাল না খেয়ে আছে সে। সমুদ্র একটু খাওয়ার পর আর খেতে পারছে না। প্রিয় সে খাওয়া শেষ, সে কোকা কোলার এক চুমুক দিয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ভাইয়া, আপনি যদি আপনার খাবার খেতে না পারেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিভাবে? আমাকে দিন, আপনি তো খেতে পারছেন না। আপনার উপর আমার খুব মায়া লাগছে ভাইয়া, তাই আপনার হয়ে স্যুপটা আমি খেয়ে নেব, না হলে এই কিউট চিকেন স্যুপ আপনাকে অভিশাপ দিবে। তুই খেতে পারবি? আই মিন তোর পেটুতে জায়গা আছে? না তো, কিন্তু আমি এখন স্যুপ না খেলে স্যুপটা কান্না করবে। আচ্ছা, নে খা। সমুদ্র বোকার মতো দেখেই যাচ্ছে প্রিয়কে। স্যুপ নাকি অভিশাপ দিবে, কান্না করবে, আবার স্যুপ কিউট হয়, আরো কত কিছু না লাগবে তাকে। সমুদ্র নিশ্চিত পাগল হয়ে যাবে এই মেয়ের সাথে আর কিছুক্ষণ থাকবে। প্রিয়সী খাবার শেষ করে ঢেকুর তুলল। ইয়াক, এসব কোন ধরনের কাজ প্রিয়? দূর ভাইয়া, চিল করো তো। শিকদার বাড়িতে। সুমাইয়া, এই সুমাইয়া, কোথায় তুই? এই যে খালা, আমি এখানে। তোকে কি এই বাসায় এনেছি ঢং ঢং করে ঘুরতে, আর সারাদিন বাড়ির বাইরে থাকতে? আমি কি করব বলো? তোমার বড় ছেলে আমাকে পাত্তাই দেয় না, এত চেষ্টা করি। লজ্জা লাগে না এসব বলতে? মেয়ে মানুষ কেন হয়েছিস? একটা ছেলেকে নিজের দিকে টানতে পারিস না? আমার দিকে তাকায় এনে তোমার ছেলে। যাই হোক, আইন ভাইয়ের প্ল্যান কি খারাপ কিছু জানো? আমার প্ল্যান জানার মতো যোগ্যতা আর বয়স এখনো হয় নাই তোর। নিজের চরকায় তেল দে। সুমাইয়া আর মিসেস আফিয়া শিকদারের কথার মধ্যে আয়ান রুমে ঢুকে এই কথার জবাব দিল। তুমি চুপ থাকো। আয়ান, বড় বড় লেকচার দিও না। বিয়ে ওই ফকিনীর বাচ্চাকে করেছো, লজ্জা লাগে না? রওনাকে বিয়ে করলে তো এই বাড়ি বাকি অর্ধেক সম্পত্তি তুমি পেতে। মা, লিয়াকে নিয়ে একদম বাজে কথা বলবে না, আর অপমান তো দূরের থাক। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আছে ওই লিয়ার মাঝে? লিয়াকে আমি ভালোবাসি, এই নিয়ে আর কোনো কথা হবে না। আর বাকি রইল রওনাক। রওনাককেও আমি বিয়ে করব। ওরা 2 বান্ধবী 2 সতীন হয়ে থাকবে। ওই সম্পত্তি কেবল আর কেবল আমার হবে। তুমি বলবে আর রওনাকে তোমাকে নাচতে নাচতে বিয়ে করে নেবে, তাই না? কেন নেবে না? ও আমার ভালোবাসায় অন্ধ মা। দেখলে না আমার পাশে লিয়াকে দেখে সুসাইডের চেষ্টা করেছিল। হ্যাঁ, আমার সব মনে আছে। শুরু থেকে একটা কথা বলে যাচ্ছে আমি তোমাকে। সমুদ্রের বড় ভাই হয় তোমার, ও হিংসা করো না। সমুদ্রের বড় ভাই হয় তোমার, ও কি হিংসা করো না। অর্ধেক সম্পত্তি ওকে দিয়েছে, তা কি হয়েছে? রনাকে বিয়ে করে বাকি হতে নিজের নামে করলে। সমুদ্র সমুদ্র আর সমুদ্র কে ও? সব আদর সম্মান ভালোবাসা ও কেন পাবে মা? বাবার আদরের, বাড়ির সবার চোখের মনি একা সমুদ্র কেন হবে? তুমিও মা সমুদ্রকে ভালোবাসো কেন? ও তো। আয়ান, এই কথা আমি তোমার মতো শুনবো না। সমুদ্র আমার ছেলে, আমার আর ওর তোমার বড় ভাই মাথায় রাখবে। আয়ান রাগে দরজার লাথি মেরে রুম থেকে বের হয়ে যায়। সুমাইয়া ওর খালাকে বলে, খালা, লিয়া তোমার ছেলেকে দেখো, তাবিজ করছে। তুমি কিভাবে মেনে নিচ্ছ? না মেনে উপায় নাই। আয়ান যে বড্ড জেদি।
চুম্মু ওকে সামলানো দেয়। রিয়ার বাচ্চা একমাত্র ভরসা এখন আমাদের। তুই যেভাবে হোক যা করতে হয় কর, সমুদ্রকে প্রেমের জালে ফেল। প্রিয়সী এত এত খাবার খেয়ে আর উঠে দাঁড়াতে পারছে না। সমুদ্র এবার প্রিয়সীকে ভয় দেখানোর বুদ্ধি বের করলো। এত এত খাবার যে খেলি, তোর কাছে টাকা আছে প্রিয়? বিল কিভাবে দিবি? প্রিয়সীও ভাবনায় পড়ে গেল, সে তো টাকা আনেনি। এখন সে সমুদ্রের দিকে অসভাবে তাকিয়ে বলল, আমার দিকে তাকাবি না, আমি এত টাকা দিতে পারবো না। এত কিপটেমি কেন? তুই দিয়ে দেন না, বাসায় গিয়ে আম্মুর থেকে নিয়ে আপনাকে দিয়ে দিব। দিতে পারি, আমার একটা শর্ত আছে। আচ্ছা, আমি আপনার সব শর্ত মানতে রাজি ভাইয়া। সমুদ্র রনককে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। সুরেশ্বর নদীর পাড়টা আসলে খুব সুন্দর। একটা নতুন ক্যাফের কাজ চলছে পাশেই, দেখতে খুব সুন্দর লাগছে। টিন আর কাঠ দিয়ে বানানো হচ্ছে ক্যাফে হাউসটি। জায়গাটা খুব সুন্দর সমুদ্র ভাইয়া। আমাকে কি আপনি এই ক্যাফেতে যখন পুরো তৈরি হয়ে যাবে তখন আবার নিয়ে আসবেন? জায়গাটা কি তোর খুব বেশি পছন্দ হয়েছে প্রিয়? হ্যাঁ, দেখেন কি বাতাস, সামনে নদী কি শান্ত। আচ্ছা, আমি ওখানে গিয়ে নিচে নেমে পানিতে পা ডুবাই? না, দরকার নাই, পরে যাবি তুই। না, দেখেন ওই যে কত মানুষ নিচে নেমে কাজ করছে, তাদের তো কিচ্ছু হচ্ছে না। আমার সাথে বেশি তর্কের দরকার নাই, চল। তুই না ফুচকা খাবি? হ্যাঁ, খাওয়াবেন? আমার কাছে তো কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। দেওয়া লাগবে না, চল বাহিরে দেখি কোথাও ফুচকা পাওয়া যায় নাকি। সংখ্যা গণিয়ে এলো, প্রিয়সী আর সমুদ্র বাড়ি ফিরল। বাড়িতে সমুদ্রের সাথে প্রিয়সীকে ঢুকতে দেখে আয়ান রেগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দ্রুত সে ওখান থেকে সরে যায়, যাতে করে সমুদ্র আর প্রিয়সী তাকে না দেখতে পায়। সমুদ্র চলে গেল নিজের রুমে। প্রিয়সীকে তার রুমে যেতে হলে আয়নের রুম পাস করে যাওয়া লাগে। আয়নের রুমের পাশে দিয়ে যাওয়ার সময় প্রিয়সীকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে রাখে। থতমত খেয়ে যায় প্রিয়সী। আয়নের এমন কাজে সে কিছুই বুঝতে পারছে না। আমাকে এভাবে টেনে নিয়ে আসার মানে কি? বাহ রওনাক, তোর এই রাগি রাগি আওয়াজ তো আবার সেই লাগে। কত মজা করছেন আমার সাথে আয়ান ভাইয়া, আমার হাত সারুন। আমার প্রতি ভালোবাসা 2 দিনের মধ্যে শেষ। বাহ, আজ আমার বড় ভাইয়ের সাথে। ভালোবাসা শব্দটা অন্তত আপনার সাথে যায় না। আপনার স্ত্রী ঘরে আছে, আপনার এইরকম কাজ শোভা পায় না। আর এইসব নোংরা কথা আমাকে বললে ভালো হবে না। প্রিয়সী আয়নকে এক প্রকার ধাক্কা মেরে শরীরের রাগে হন হন করতে করতে নিজের রুমে চলে গেল। কেমন সরাসরি রীতিমতো ঘিন ঘিন করছে তার। ওয়াশরুমে জামা কাপড় নিয়ে চলে গেল। আয়ন নিজের রুমে যাওয়ার জন্য পিছু ফিরে তাকিয়ে দেখে লিয়া দাঁড়িয়ে আছে। লিয়া আয়নকে তাকাতে দেখে আবার নিজের রুমে চলে গেল। শোনো, যা জানো চুপচাপ থাকো। রাফিনকে দেখে কি তার প্রতি পীড়িত তোমার উতলে পড়ছে? আমাকে নিজের মতো চরিত্রহীন ভাবছেন মিস্টার শিকদার? মুখ সামলিয়ে কথা বলো রিয়া। ও প্লিজ শাট আপ। আপনার মুখে এসব কথা মানায় না। আপনি নিজের ক্যারেক্টার সামলান। আর কিছুদিন পর সন্তানের বাবা হবেন, ভেবে দেখছেন এমন চেহারা নিয়ে সন্তানের সামনে কিভাবে দাঁড়াবেন? তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ লিয়া। আমাকে রাখিও না, ফল ভালো হবে না। যা খারাপ করার আমার সাথে তো আপনি করেই ফেলেছেন। আর কি করবে? আর কিচ্ছু বাকি নেই। কেমন দিন আসবে আপনি পস্তাবেন, খুব করে পস্তাবেন। আয়ন সোজা খাটে গিয়ে শুয়ে পড়ল। এখন নিজেরটা কন্ট্রোল করা লাগবে। লিয়ার সাথে তর্কে জড়িয়ে তাকে উত্তেজিত করলে বাচ্চার ক্ষতি হবে। লিয়া সোফায় বসে কান্না করতে লাগলো। এভাবে কারো জীবন চলতে পারেন? প্রিয়সী গোসল সেরে এসে কম্বল জড়িয়ে বসলো। শীত লাগছে তার। এই বাড়ি থেকে যেতে পারলে বাঁচে সে। কিন্তু বড় আব্বু তো যাওয়ার পারমিশন দিল না। কিছু একটা করতে হবে, এভাবে চলতে পারে না। সবকিছু এক বাসায় এই জঘন্য লোকের সাথে থাকা যায় না। লিয়া উঠে ধীরে ধীরে সমুদ্রের রুমে গেল। লিয়াকে এই সময় নিজের রুমে দেখে আশ্চর্য হয়ে গেল সমুদ্র। কি ব্যাপার লিয়া, কিছু কি হয়েছে? না ভাইয়া, কিছু হয়নি। তাহলে এই সময় তুমি আমার রুমে? আমি কিছু কথা বলতে চাই আপনাকে ভাইয়া। আচ্ছা বলো। ভাইয়া, আমি আয়নকে ডিভোর্স দিতে চাই। আমি ওর সাথে আর থাকতে পারছি না। আর আমি আয়নকে এসব বলার সাহসও পাচ্ছি না। আয়ন আমার মা আর ভাইকে নিজের কাছে আটকিয়ে রেখেছে। দেখো লিয়া, ডিভোর্স সবকিছু সমাধান না। ভেবে দেখো, এখন তুমি একা না। বাবুকে তো আয়ান তোমাকে দিবে না। সেও এই বাচ্চার বাবা, সে তো তার অধিকার ছাড়বে না।
আমি কিচ্ছু জানি না ভাইয়া, আপনি কিছু একটা করুন। আপনার মা আর ভাই আমাদের যে খেলা শুরু করেছে তা অনেক ভয়ঙ্কর। উনি আয়নের সাথে আবারও প্রিয়সীর বিয়ে দিতে চাচ্ছেন, আর আয়ানও রাজি। আমার জীবন যেভাবে নষ্ট হলো, আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ডের জীবনটাও এইভাবে নষ্ট হোক। আয়ান অনেক ভয়ঙ্কর ভাইয়া, নিজের উদ্দেশ্য হাসিল করতে কাউকে মেরে ফেলতেও দুবার ভাববেন না। সমুদ্র অবাক হয়ে তাকিয়ে আছে লিয়ার দিকে। মেয়েটা নিশ্চুপ কান্না করে যাচ্ছে, হেঁচকি উঠে গেছে তার। সমুদ্র বেশি অবাক হলো তার মায়ের কথা শুনে। সে কি ঠিক শুনেছে? তার মা এমন জঘন্য কোনো কাজ করতে পারে? শান্ত হও লিয়া, তোমার এই অবস্থায় এমন অস্থির মানায় না। এক কাজ করো, গিয়ে রেস্ট নাও, আমি দেখছি কি করা যায়। লিয়া সমুদ্রের কথায় ভরসা পেল। সমুদ্রের মাথা কাজ করছে না ঠিক কি করবে সে। এসে তার বাবার মায়ের কাছে গেল। আম্মু আসবো? হ্যাঁ বাবা আয়। তোর কি পারমিশন দেওয়া লাগে? আমি কিছু কথা বলতে চাচ্ছি বাবা তোমাদের। হ্যাঁ বলো। শোনো, আয়ানের বিয়ে হয়েছে, কয়েকদিন পর এই বাড়িতে নতুন একজন আসবে, তাই না? আমি যাচ্ছিলাম ব্যবসার সব ভার তুমি আয়ানের উপর ছেড়ে দিয়ে রেস্ট করো। কি বলতে চাচ্ছিস তুই বাবা? আর এই সম্পত্তির অর্ধেক মালিক তুই। আমার নামের সব সম্পত্তি আমি আগেই তোকে দিয়ে দিয়েছি। এইটাই তো অন্যায় করছো তুমি বাবা। আমার কথায় কষ্ট পেও না বাবা। আমি যেমন তোমার সন্তান, আয়ানও ঠিক তেমন। তাহলে আমাদের দুজনকে তোমার সমান চোখে দেখা উচিত। তুমি কিভাবে তোমার নামের সব আমাকে দিয়ে দিলে? আয়ান কি পেয়েছে বাবা? ওরও অধিকার আছে। শিকদার বাড়ির একমাত্র বংশধর তুই সমুদ্র। এসব এই শিকদার বাড়ির রক্ত হিসেবে তোর পাওয়ার কথা। তাহলে বাবা, আজ আমারও বলার কথা, আয়ান যেমন তোমার ছেলে না, তেমন আমিও তো আম্মুর ছেলে না। সেই হিসেবে আম্মুরও আমাকে লালন পালন করা উচিত হয় নাই। আমাকে সে আয়নের থেকে বেশি ভালোবাসা দিয়েছে, এটাও তার উচিত হয় নাই। তোমার ভাবনা আর কাজের জন্য আয়নের এই অবস্থা। সমুদ্র, তোর বাবার সাথে এভাবে কথা বলবে না। ওনার যা ভালো মনে হয়েছে তিনি তাই করেছে, এসব ওনার কোনো মানে নাই। কিভাবে বাদ দিব আম্মু? তুমি আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসে গেলে, আর আব্বু কেন পারলো না আয়ানকে আমার মতো করে দেখতে? ছোট থেকে সব আমি পেয়েছি, আয়ান কিছু পাই নাই। বাবা তোর খোঁজও রাখে নাই। আফিয়া শিখতে কান্না করছে। সে যেমন হোক সমুদ্রকে সে অনেক ভালোবাসে। সমুদ্রের জন্য তার ভালোবাসা আদর স্নেহ কম ছিল না, কিন্তু তার বাবা আয়ানের প্রতি সেই সম্মান দায়িত্ব পালন করতে পারে নাই। আজ এত সব কিছুর জন্য দায়ী একমাত্র সমুদ্রের বাবা। সে যদি আয়ানকে সমুদ্রের মতো ভালোবাসা দিত, তাহলে আয়ানের মনে সমুদ্রের প্রতি এত তিক্ততা এসে জমা হতো না। সবকিছুর একটা লিমিট থাকে। ছোটবেলা থেকে আয়নের প্রতি এমন ব্যবহার করে তার মন পিষিয়ে গেছে, তাই তো সমুদ্রকে ঘৃণা করে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও, কিন্তু এটাই। তোর কথা ভুল নয় সমুদ্র, আমি অন্যায় করেছি, তাই আয়ান এমন হয়েছে। তুই যা ভালো মনে করিস তারপর। দরকার না সমুদ্র, তোমার নামে যা আছে তোমার থাকুক, আয়নকে দিতে হবে না। আমি তোমাকে আয়নের থেকে বেশি ভালোবাসি। আমি জানি আম্মু তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই সম্পত্তির জন্যই না তুমি আমার প্রিয়সীকে আমার থেকে আলাদা করে আয়ানের সাথে বিয়ে দিতে চাও, যাতে আয়ান ওর ভাগের সম্পত্তি পাই। আমার প্রিয়সীকে হলেই হবে, আর কিছু চাই না। রাতে উকিল আসবে, তোমরা উপস্থিত থেকো ঠিক সময়ে, আমি আসি। সমুদ্রের যাওয়ার পথে তাকিয়ে থাকে তার বাবা মা। তাদের দুজনের মনেই আছে পাহাড় সমান অপরাধ। দুজন সমান অপরাধী। শিখতে বাড়ির প্রতিটা মেম্বার আছে ড্রয়িং রুমে উপস্থিত। প্রেগনেন্ট লিয়াও সেখানে এসে দাঁড়ায়। তাদেরকে প্রিয়সী উঠে দাঁড়িয়ে তাকে বসতে দেয়। আমাদের আজ এখানে ডাকার কারণ কি সমুদ্র, আমাদের বলবে? হ্যাঁ অবশ্যই, চাচ্চু জানাবো। আশা করি আপনি আমাকে বিশ্বাস করেন। তোকে বিশ্বাস করব না তো আর কাকে করবো বাবা? তাহলে বসো, একটু অপেক্ষা করো। প্রিয়সীর বাবা আর সমুদ্রের কথোপকথনে আয়ান ভীষণ বিরক্ত হচ্ছে। আয়ান চেয়েও কিছু বলতে পারছে না। কি আমার কাজ যে সবাই চুপচাপ আছে? তখনই একজন উকিল বাড়িতে আসলো। সরি সমুদ্র, আমার আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে মিস্টার মিনহাজ, এবার আপনার যা কাজ করার তা শুরু করুন। সব রেডি করে আছে, শুধু আপনাদের সাইন করলেই হবে। প্রিয়সী এতক্ষণ চুপচাপ থাকলেও এবার জিজ্ঞেস করলো, এসব কিসের কাগজপত্র? আর সবাই সাইন নিবা কেন করবে? এটা আমার নামে সম্পত্তির কাগজ। আমার নামে যা যা বাবা দিয়েছেন, আজ আমি তা সবকিছু
আয়ানের নামে দিয়ে দিচ্ছি। সমুদ্রের কথায় ওর বাবা মা বাদে পরিবারের সবাই আশ্চর্য হয়ে গেল। সমুদ্র কেন এসব করছে? আয়ান তো আকাশ থেকে পড়ছে বলে মনে হচ্ছে। এসব কি বলছো ভাইয়া? আমি কেন তোমার নামের সম্পত্তি নিব? এই সম্পত্তি তোমার বাবার, তাই এর উপর অধিকারও তোমার। আমার একার বাবা না, তোরও বাবা আয়ান। সে হয়তো সে ভুল করছে, তাই বলে মা যেমন আমাদের দুজনের বাবাও সেম। আর আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। কারো কোনো আপত্তি আছে? কেউই কিচ্ছু বললো না, কারণ যার সম্পত্তি সে নিজে দিয়ে দিয়েছে তাতে অন্য কেউ কি বলবে। আর সব থেকে বড় কথা, সমুদ্র কিছু না ভেবে কিছু করে না। আয়ন আর কিছু বললো না। এত সম্পত্তির মালিক সে একা হবে এসব ভেবে খুশিতে তার চোখ চিকচিক করে উঠল। কিছু না করেও সব তার নিজের হচ্ছে, এর থেকে ভালো আর কি হবে? আয়নের নামে সব লিখে দিল সমুদ্র, আর বাকি সবার শুধু নির্বাক শ্রোতা। তখন একজন হুজুর টাইপ লোক আসলো। ছোট আব্বু, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। মনে আছে তুমি আমাকে কি ওয়াদা দিয়েছিলে? আজ তোমাকে তোমার ওয়াদা পূর্ণ করতে হবে। আমাকে আমার আমানত ফেরত দিতে হবে। আমার সব মনে আছে রে, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর আমানতের খেয়ানত করতে যাচ্ছিলাম। আমার কোনো আপত্তি নাই যদি প্রিয়সী রাজি থাকে। প্রিয়সী ওর বাবা আর সমুদ্রের কথা অবাক হয়ে বোকার মতো তাকিয়ে আছে। কি বিষয়ে কথা হচ্ছে তা তাদের বোধগম্য হচ্ছে না। প্রিয়সীর মা মেয়ের দিকে তাকিয়ে আছে। সে সিদ্ধান্ত নিল মেয়েকে জানাবে। মেয়ের হাত ধরে ওখান থেকে চলে গেল বাড়ির ভিতরে। এর মধ্যে ওখানে সমুদ্র বাকি সব পেপার চেক করে নিল। অনেকক্ষণ পর যখন প্রিয়সীকে নিয়ে ওর মা আসেন, প্রিয়সী তখন নিশ্চুপ, নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়সীর মা জানালো সে বিয়েতে রাজি। সমুদ্র আর প্রিয়সীর বিয়ে পড়ানো শুরু হল। আয়ান শুধু নির্বাক শ্রোতা হয়ে দাঁড়িয়ে আছে। আজ সে জিতেও হেরে গেল। সমুদ্র সম্পত্তি দিয়ে মেয়ে জিনিস নিয়ে গেল, হাতের কাগজ মুষ্টিবদ্ধ করে রাখলো। আয়নের অবস্থা দেখে মৃদু হাসল রিয়া। দেখুক কেমন লাগে যখন নিজের অতি প্রিয় জিনিস না চাইলেও হারানো লাগে। রাফিন এক দৃষ্টিতে লিয়ার দিকে তাকিয়ে আছে। লিয়াকে দেখতে খুব সুন্দর লাগছে। প্রেগনেন্সির জন্য হয়তো লিয়ার এত লাবণ্যময় লাগছে। কি গোলুমলু লাগছে মেয়েটাকে। চোখের কোণে এসে পানি ভিড় জমাতে শুরু করলো। দৃষ্টি ঝাপসা হতে লাগলো রাফিনের। আজ হয়তো আয়ানের জায়গা তার থাকার কথা ছিল। আজ লিয়ার গর্ভে আয়ানের সন্তানের নাম রাফিনের হতো। কিন্তু সব কি আর চাইলেও পাওয়া যায়? লিয়া রাফিনের ভাগ্যে ছিল না, তাই আজ সে অন্য কারো। চোখ থেকে গড়িয়ে পড়া পানি হাত দিয়ে মুছে ফেলল সে। সমুদ্র আর প্রিয়সী বিয়ের পরে সমুদ্র সবাইকে জানায়, আমার চাকরি না হওয়া অবধি আমরা এই বাড়িতে থাকবো। সমুদ্রের এহেন কথায় বাড়ির কেউ রাজি না। প্রিয়সী, আমি চাইছি তুই তোর নামের সব রাফিনকে দিয়ে দিবি। আজ থেকে তুই আমার স্ত্রী। আমি চাই তোর স্বামীর যতটুকু আছে ততটুকুই তোর হবে। আর যদি তুই চাস এই শিকদার বাড়িতে থাকতে তাহলে আমার আপত্তি নাই, কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। এখন এই বাড়ি আয়ানের। যেমন আয়ানের ঠিক তেমন আমারও সমুদ্র। তুমি আর প্রিয়সী কোথাও যাস না বাবা। ছোট আব্বু আম্মু, আমাকে বিশ্বাস করতে পারো। আমি যেখানেই যাই তোমাদের মেয়েকে কষ্ট পেতে দিব না। ও যাতে সব থেকে ভালো থাকে আমি সেই ব্যবস্থাই করব। ভাইয়া তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। আয়ান না চাইতো নিজের ইমপ্রেশনস বজায় রাখতে এটা বললো। না আয়ান, আমি অনেক পেয়েছি এই বাসা থেকে। এবার না হয় তোর পালা। প্রিয়সী, আমি চাই আমরা যাওয়ার পর রাফিনও তার সমান অধিকার পাক। রাফিন নিজের অধিকারের দাপটের সাথে এই বাসায় থাকবে। ভবিষ্যতে ওর বিয়ে হবে, তখন ওর স্ত্রী সন্তান হবে, যাতে তাদের অধিকার ঠিকঠাক থাকে। প্রিয়সীর মনে সমুদ্রের প্রতি সম্মান বাড়তেই থাকবেই বা না কেন? সমুদ্র সবার কথা ঠিকভাবে মনে রেখে সব সিদ্ধান্ত নেয়। আমার কোনো সমস্যা নেই। আমার কোনো কালেই এইসবের প্রতি আগ্রহ ছিল না। শুধু দাদু আমাকে এইসব দিয়ে যায়। আমিও চাই সবকিছু আমার ভাইয়া পাক। আমার ভাইয়া আমাকে খুব ভালোবাসে, আমিও বাসি। কথা বলতে বলতে রাফিনের কাছে গিয়ে কান্না করে দেয় প্রিয়সী। কেন কান্না পাচ্ছে তার সে জানে না। হয়তো এই ভাইয়ের থেকে দূরে যেতে হবে এই কথা ভেবে। এটা যে নিয়তি। রাফিনের বিয়ের কথা শুনে লিয়ার বুকটা ধপ করে উঠল। উঠবে বা না কেন? নিজের সামনে নিজের ভালোবাসা অন্য কারো হবে, এমন কথাই তো কষ্ট হবে। কিন্তু লিয়া, সেও তো অনেক আগে রাফিনকে ঠকিয়েছে। সে তো আয়ানের মোহে আটকে রাফিনকে ধোকা দিয়েছিল। আয়ান তো একা দোষী না,
লিয়ার ইচ্ছে না থাকলে আয়নের একা এত দূর আগানো কখনোই হতো না। সুমাইয়া নিজের বান্ধবীর জন্মদিনে গিয়েছিল। সে যখন এসে জানবে সমুদ্রের বিয়ে হয়ে গেছে তখন কি হবে? সবাই যে যার কাজে ব্যস্ত। আজ হুট করে যে এভাবে বিয়ে হয়ে যাবে কেউ ভাবেনি। প্রিয়সী নিজের রুমের দরজা আটকে বসে আছে। প্রিয়সীর মা আর সমুদ্রের মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। আয়া যেন কোথায় বেরিয়ে গেছে। ড্রয়িং রুমের সোফায় বসে লিয়ার সামনেই রাফিন। এভাবে বসে থাকতে লিয়ার খারাপ লাগছে, কিন্তু হুট করে দাঁড়াতেও পারছে না। এত বড় পেট নিয়ে তাড়াহুড়ো করে দাঁড়ানোও যায় না। রাফিন এতক্ষণ ধরে লিয়ার হাসপাস করা দেখছে। নিজের নীরবতা ভেঙে রাফিন বলল, কেন আমার সাথে প্রতারণা করলি রিয়া? হ্যাঁ, আয়নের মাঝে কি এমন দেখলে যে আমার কথা ভুলে গেলে? আমাকে কি ভালোবাসো নাই কখনো? আমাকে ভুল বুঝো না রাফিন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার অতিভ্রম হয়েছিল। তাই তো আমি কিছু না ভেবে আয়নের পাতে ফাটে বাইরের চাকচিক্যের মোহে পড়ে যাই। আমাকে ক্ষমা করে দিও। নিজের লাইফে এগিয়ে যাও রাফিন। আমার জন্য এতটা ভাবার জন্য ধন্যবাদ তোমাকে। হাসো, আমি তোমাকে দাঁড়াতে হেল্প করি। এখানে আর কেউ নেই। রাফিন লিয়ার অনুমতির অপেক্ষায় থাকলো না। লিয়ার হাতের কবজি ধরে দাঁড়াতে সাহায্য করলো। লিয়া ধীরে ধীরে এক এক সিঁড়ি বেয়ে উঠছে, আবার থেমে যাচ্ছে। বোঝাই যাচ্ছে তার কষ্ট হচ্ছে। এভাবে দাঁড়িয়ে থেকে আবারও আরেক সিঁড়ি উঠলো। এভাবে ওপরে উঠে লিয়ার কাছে অনেক টাফ লাগছে। এক পা উপরে দিয়ে ভারসাম্য হারিয়ে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল লিয়া। গগন বিদারী চিৎকার দিয়ে উঠল সে। রাফিন লিয়ার চিৎকার শুনে দৌড়ে লিয়ার কাছে যায়। লিয়া অসহ্য ব্যথা আর যন্ত্রণা ছটফট করছে। সারা ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। বাড়ির সবাই প্রিয়সীও দৌড়ে আসলো। আমার বাচ্চাকে বাঁচাও রাফিন, আমাকে হাসপাতালে নিয়ে চলো। রাফিন চুপচাপ পাথরের মতো বসে আছে। লিয়ার করুণ আর্তনাদ তার কানে পৌঁছানো মাত্রই তার হুঁশ আসে। সে পাজা তুলে করে আগাতে থাকে। বাড়ির সবাইও তার সাথে যায়। বাড়িতে রাফিন বাদে কোনো পুরুষ নেই। রাফিন গাড়ির পেছনের সিটে রাখে। সেখানে প্রিয়সী আর তার মা বসলো, আর আফিয়া শিকদার রাফিনের পাশে বসলো। সবাই খুব চিন্তিত। আফিয়া শিকদার যতই লিয়াকে অপছন্দ করুক না কেন, লিয়ার অবস্থা এমন ভালো না। লিয়া চোখ খোল, আর একটু কষ্ট কর, আমরা হাসপাতালে যাচ্ছি, প্লিজ চোখ খুলে রাখ। আমি আর পারছি না রুনু, আমি মনে হয় আর বাঁচবো না, কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচা প্লিজ। কিছু হবে মা, তোর আর বেবির, আল্লাহকে ডাক লিয়া। কথা বলতে বলতে তারা হাসপাতালে চলে গেল। প্রিয়সীর মা সবাইকে ফোন দিয়ে খবর জানালো। শুধু সমুদ্র আর আয়ানকে ফোনে তারা পায় না। লিয়াকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, রক্ত লাগবে, তা আফিয়া শিকদার দিবে বলে ঠিক করেছে। লিয়ার অবস্থা তেমন ভালো না, সিজার করতে হবে তার। সবাই চুপচাপ বসে বসে আল্লাহকে স্মরণ করে যাচ্ছে। ঘন্টা খানেকের মধ্যে সমুদ্রের বাবা আর প্রিয়সীর বাবাও সেখানে উপস্থিত হয়। নার্স একটি বাবুকে কোলে নিয়ে আসে। লিয়ার ছেলে বাবা হয়েছে, তবে উপর থেকে পড়ায় বাচ্চাটা মাথায় ভালোই চোট পেয়েছে, তাই তাকেও শিশু ওয়ার্ডে ভর্তি করে রেখেছে। লিয়ার এখনো জ্ঞান ফিরেনি। আয়ান আর সমুদ্র হাসপাতালে চলে এসেছে। আয়নের চোখ ফোলা, মেবি কেঁদেছে তাই। হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে পড়ল সে। লিয়ার পাশে বসে তার হাত ধরে কেঁদেই যাচ্ছে। আয়নের মতো মানুষ ভালোবাসতে জানে, তাকে বিশ্বাস হয়? স্ত্রীর এমন অবস্থায় সে যে ভেঙে পড়েছে। মা, ও মা, আমার বেবি কেমন আছে? আর লিয়া চোখ খুলছে না কেন? মা, ওরে তাকাতে বলো, দেখো আমার মুখটা কালি খালি লাগছে। কাঁদে না আয়ান, রিয়া ঠিক আছে। আর তোর ছেলে বাবু হয়েছে, ওর একটু সমস্যা, এই জন্য চেক আপের জন্য রাখা হয়েছে বাবা। সব বাবার দোষ। আমি কেন লিয়াকে একা ফেলে চলে গেলাম? আজ আমি থাকলে তো এটা হতো না আব্বু। আমি অনেক খারাপ আব্বু। আল্লাহ আমাকে এইভাবে শাস্তি কেন দিল? আমার বাচ্চা তো দোষ করে নাই, ও কেন এইভাবে কষ্ট পাচ্ছে? আয়ানের আহাজারিতে সবার মন খারাপ করে দিচ্ছে। আয়ান যতই খারাপ হোক না কেন, এমনটা কারোই মানার যোগ্য না। প্রিয়সী আর সমুদ্র এক জায়গায় বসেছিল। আপনি বাবুকে দেখবেন? হ্যাঁ আমি দেখবো, তুমি দেখছো? চলেন দেখে আসি। প্রিয়সী আর সমুদ্র চলে গেল বাবুকে দেখতে। বাবুটা কত ছোট, আল্লাহ! সময়ের আগে দুনিয়ায় আসায় এখনো অনেক উইক দেখা যাচ্ছে বাবুকে। দেখতে দেখতে 16 দিন চলে গেছে। আয়ান, সমুদ্র আর প্রিয়সী এই কয়দিনে হাসপাতালে বেশি ছিল। আয়ান এই কয়দিন অনেক শান্ত ছিল, কারোর সাথে বেশি কথা বলেনি। এই কয়দিনে লিয়া আয়ানের প্রতি আবারও দুর্বল হয়ে পড়েছে।
আয়নের এমন কেয়ারিং, কান্না সবকিছুর জন্য। বাচ্চাকে কোলে নিয়ে আয়নের সেই কি কান্না। প্রতিটা মানুষ খারাপ হতে পারে, কিন্তু কোনো বাবা খারাপ হয় না। সন্তানের প্রতি ভালোবাসা মিথ্যে হয় না, তা আয়ানকে দেখলেই বোঝা যায়। আজকে সবাই লিয়া আর ওর বাচ্চাকে নিয়ে শিকদার বাড়ি যাবে। বাচ্চার নাম রাখা সাধারণত 7 দিনের দিন করে। বাবু অসুস্থ থাকায় তা 21 দিনে করবে বলে সবাই ঠিক করেছে। শিকদার বাড়িতে নতুন অতিথির আগমনে আবারও খুশিতে ভরে উঠেছে। প্রিয়সী লিয়ার সাথে কোনো কথা না বললেও সারাদিন বাচ্চাটার সাথে খুব দুষ্টুমি করে। আগেকার সব আয়োজন আয়ান আর সমুদ্র মিলেমিশে করছে। বাড়ির সবার এটা দেখে খুব ভালো লাগছে। অবশেষে 2 ভাইয়ের মধ্যে ঝামেলা অবসান ঘটতে চলেছে। এত খুশির মধ্যেও সব থেকে খারাপ আছে সুমাইয়া। এই খুশি যেন তার 2 চোখের বিষ। ঋষির প্রতি সমুদ্রের ভালোবাসায় কেয়ার দেখে জ্বলে পুড়ে মরছে সে। অবশেষে নাম রাখার অনুষ্ঠানে বাচ্চার নাম রাখা হলো লিয়ান শিকদার। নামটা অবশ্য প্রিয়সীর রাখা, আয়ান আর লিয়ান নামের সাথে মিলিয়ে রাখা। সব অনুষ্ঠান শেষে প্রিয়সী আর সমুদ্র ঘুরতে যাবে বলে ঠিক করে রাখে। প্ল্যান অনুযায়ী তারা বেরিয়ে যায়। প্রিয়, আমাকে বিয়ে করে কি তোর কোনো আফসোস হয়? আফসোস কেন হবে আমার? আপনার মতো কাউকে পেয়েছি, সেটাই আমার ভাগ্য। তুই যে আমাকে ভালোবাসিস না প্রিয়সী, আমি তো চাই প্রিয়সীর ভালোবাসায় ভেসে যেতে। কে বলেছে আপনাকে সমুদ্র যে প্রিয়সী আপনাকে ভালোবাসে না? কই, প্রিয়সী তো কখনোই আমাকে বলে নাই সে আমাকে ভালোবাসে। সমুদ্র যে মজা করছে তা তার এক্সপ্রেশন দেখেই বুঝে ফেললো প্রিয়সী। যা, আপনি আমার সাথে মজা করছেন, এটা একদম ঠিক না। আমি মজা করছি না। জানেন, আমি আমার অনুভূতি বলতে পারি না, সব কথা গুছিয়ে সাজিয়ে বলতে পারি না, তবে আমি আপনাকে খুব ভালোবাসি। এই প্রিয়সীর ভালোবাসা আপনার প্রতি এক সমুদ্র সমান। এভাবে বললে কি আর নিজেকে ঠিক রাখা যায় জান? দেখে শুনে গাড়ি চালান, আপনি না হলে অ্যাক্সিডেন্ট করবেন। প্রিয়সীর কথা শেষ হওয়ার আগেই একটা ট্রাকের সাথে তাদের গাড়ি ধাক্কা খেয়ে যায়। সমুদ্র আর প্রিয়সী কিছু বুঝে ওঠার আগে এমন হয়ে গেল। রক্তাক্ত 2টি হাত গাড়ির ভাঙা দরজা দিয়ে বেরিয়ে আছে। গাড়ির উপরে ট্রাক উঠে যাবে, দুজনের মাথা থেতলে গেছে। শিকদার বাড়ির সবাই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে গেল হাসপাতালে। সমুদ্রের প্রিয়সীর ঘড়ি মোবাইল পেল তারা, এটা পেয়েই লাশ শনাক্ত করে। বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। আয়ান সবাইকে সামলে নেয়। প্রিয়সী আর সমুদ্রকে দাফন করা হয়। হেসে নাও, যত খুশি হওয়ার হয়ে নাও। আমরা আবার ফিরে আসবো, তখন তোমরা ছাড় পাবে না। সব অন্যায়ের শাস্তি তোমরা পাবে।